এবার কি দেখা যায়? জি জি। ওকে, তাহলে আমরা প্রজেক্টটা দেখি যে আমরা কেমন প্রজেক্টটা তৈরি করব। আমরা ব্রাউজারে যাই। দেখা যাচ্ছে না স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে। ওকে, দেখুন এই যে এই পাশেরটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখা হয়েছে, আর এই মাঝখানেরটাই সেই ক্যালকুলেটর, অর্থাৎ ক্যালকুলেটর আমরা এমন ধরনের একটা তৈরি করব। আপনি তৈরি করেছেন যে একটা সংখ্যার সাথে আর একটা সংখ্যা যোগ অথবা গুণ অথবা ভাগ এই জাতীয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমরা এই যে নর্মাল একটা প্রজেক্ট, ছোট্ট একটা প্রজেক্ট দেখুন, মানে ক্যালকুলেটর মতোই কাজ করবে। আমি যদি 5 এখানে প্রেস করি 5 হবে, যদি আমি ইনটু দিই 9 6 এবং এটা ক্লিক করলে আমার কিন্তু আউটপুটটা পেয়ে যাচ্ছে আমি। তো এই প্রজেক্টটা করতে আমাদের এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট মোটামুটি অনেকখানি কি কোড করা লাগবে, মানে তিনটা বিষয় কোড করা লাগবে। আর যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করব, সেহেতু আমাদের কিন্তু এইচটিএমএল সিএসএস টা সাথে সাথেই থাকবে সব সময়। কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যে কাজগুলো করব সেগুলো কিন্তু আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবো এইচটিএমএল সিএসএস এর প্রজেক্টে। অর্থাৎ একটা প্রজেক্টে যখন এইচটিএমএল সিএসএস থাকবে, সেখানে যখন আমরা জাভাস্ক্রিপ্টের কাজটা করব তখন কিন্তু আমরা বুঝে উঠতে পারবো যে আমরা কোনটা করতেছি আর কোনটা এইচটিএমএল কোনটা সিএসএস। এই যে আমরা এখানে ক্লিয়ার অপশন হ্যাঁ রাখছি। হ্যাঁ, এবং এই কাজের আউটপুট কি পাচ্ছি। হ্যাঁ, সেটা বোঝা যাবে। কারণ আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এইচটিএমএল আর সিএসএস দিয়ে মনে করেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে এই যে টেক্সট বাটন এগুলো কিন্তু নেওয়া হয়েছে। এই নেওয়ার পর আমরা এই যে ক্লিক করতেছি, এই যে 58 মানে 58 লিখলাম, এর সাথে যদি আমি প্লাস দিই 3, তাহলে কিন্তু আমার ঠিকই 61 মানে 61 এটা কিন্তু ইকুয়াল হয়ে কিন্তু আসলো। তাহলে এই যে বিষয়টা কাজ করছে এটা কিন্তু আর এইচটিএমএল সিএসএস নাই। এইটাই মূলত আমাদের জাভাস্ক্রিপ্টের কাজ। তাহলে ফাংশন কাজ। জি জি, ফাংশনের কাজ। তাহলে আমরা যদি শুধু ফাংশন দেখি তাহলে কিন্তু আমাদের ইন্টারেস্টিংটা থাকবে না, অর্থাৎ আমরা কি করলাম আর কি যোগ করলাম কি বিয়োগ করলাম সেটা কিন্তু ফুটে উঠবে না। যদি এরকম নর্মাল ছোট ছোট এরকম প্রজেক্ট সম্পূর্ণ করি তাহলে দেখা যাবে আমাদের। ও একজন মনে হয় ওই যে রাসেল হক ভাই গ্রুপে মনে হয় জয়েন করবে, এখনো তো আসেনি। আসবে হয়তো উনি। তো তাহলে আমরা এই প্রজেক্টটাই প্রথমে শুরু করি, অর্থাৎ একটা নর্মাল প্রজেক্ট, এটা হচ্ছে ক্যালকুলেটর, যেটা মনে করেন কম্পিউটারের রিলেটেড বলে সেই জন্য প্রথমে আমরা শুরু করছি, যেহেতু ক্যালকুলেট শব্দ থেকেই আমাদের কম্পিউটারটা এসেছে। তাই আমরা যেহেতু কম্পিউটার প্রোগ্রামিং করবো, আর প্রোগ্রামিংটা আমাদের এটা থেকেই আমার মতে শুরু করলে বেশি একটা কঠিনও হবে না, আবার খুব একটা নর্মালও হবে না। মোটামুটি আকারে অনেক কিছু এই প্রজেক্টের ভিতরে আমরা শিখে ফেলতে পারবো, অর্থাৎ শিখতে পারবো। তাহলে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আমরা এইচটিএমএল লেখাটা শুরু করি, অর্থাৎ আমাদের যে প্রজেক্ট লাগবে এই প্রজেক্ট ওয়াইজ আমাদের কি কি এইচটিএমএল কোড লেখা লাগতে পারে সেগুলো আমরা শুরু করি। তাহলে এখানে একটা ফোল্ডার নিই আমি নতুন ভাবে। ওকে, ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আমরা নিলাম। আমরা যেহেতু তিনটা পার্টে পার্ট করতেছি বা ভাগ করতেছি, সেহেতু আমরা 3 দিনে ক্লাসটা কমপ্লিট করব। অর্থাৎ ইন্ডেক্স ডট এইচটিএমএল, স্টাইল ডট সিএসএস এবং স্ক্রিপ্ট ডট জেএসএস বা ইয়েস। জেএস। অর্থাৎ আমাদের জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস তিনটা আলাদা আলাদা থাক, তাহলে আমাদের পুরো ডিটেলস ভাবেই একটা ক্লাস 1 ঘন্টার মধ্যে আমরা বোঝাতে সক্ষম হব। তাছাড়া তিনটা যদি একসাথে করা হয় তাহলে অনেক টাইম লেগে যাবে। তাহলে আমরা এটা নোটপ্যাডে আপাতত লিখি। তো এই সমস্ত কোডগুলো তো বেসিক যেগুলো আছে সেগুলো আপনি, ও ভালো কথা, আপনি যেহেতু এইচটিএমএল পারেন, ঠিক আছে, জি। এই প্রজেক্টটা করার জন্য কি কি ট্যাগ ইউজ করা লাগতে পারে আগে আপনি আমাকে একটা রিভিউ দেন। ট্যাগ বলতে জানে, যেমন হয়তো এই আমরা ডিবের ভিতরে একটা কন্টেইনার নেব। জি হ্যাঁ, কন্টেইনার নেওয়ার পর যদি ইয়া বুটস্ট্র্যাপে করি, তাহলে কন্টেইনারের পর রোর ভিতরে কলাম নেব। জি ঠিক আছে। জি এবং কলামের তো আবার এই লার্জ, মিডিয়াম, স্মল, আর এক্সট্রা স্মল, এক্সট্রা এই লার্জ, জি এরকম আছে। তো আমার এখানে হচ্ছে তিনটা কলামের মাঝখানের কলামটা নিলেই আমরা সেটাতে, এবং
চতুর্পাশে বর্ডার দিয়া আপনার স্ক্রিনটা শেয়ার করেন। এই শিফট। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। তাহলে আমাদের একদিনে দেখা যাচ্ছে দুইটা কাজও আমরা করে ফেলতে পারি। যদি এই HTML-টা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এই HTML-টা আর লিখবো না, আমরা একবারে CSS চলে যাবো, প্লাস ওই JS যেটা করবো জাভা স্ক্রিপ্টের ফাইল সেটা আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। জি, আপনার হলো ইয়ে নিয়ে নেন, মানে স্ক্রিনটা শেয়ার দেন। জি ভাইয়া। জি, রাসেল হক ভাই ভালো আছেন? ভালো আছি, কেমন আছে আপনি? আলহামদুলিল্লাহ। ভাই আজকে খুবই দুঃখিত, আজকে আপনার বাইরে থেকে ক্লাসে জয়েন করলাম। ও, কোথায় আছেন? বাইরে আছি। জি, বাইরে তো বুঝলাম, মানে কোথায়? আজকে বাসায় যেতে হবে না, আজকে সারা রাত্রিবেলায় এটা আমি। মানে আপনি কোন বাইরে আছেন সেটা একটু বুঝান, মানে কোথায়? আমার এলাকাতে আছি কিন্তু আমার ফ্রেন্ডের বাসায়। ও, মানে বাসায় নাই, আলাদা জায়গায়। যাক, প্রিপারেশন কি মোটামুটি আছে নাকি ক্লাস করার মতন মনে করেন পরিবেশ মোটামুটি আছে তো? হ্যাঁ, ওটা কোনো বিষয় না, আছে। ও যাক, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আজকে এই প্রজেক্টটা করবো আজকে। অর্থাৎ এই যে জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা কিভাবে একটা ক্যালকুলেটর এমনভাবে তৈরি করতে হয় পুরাপুরি আমরা প্রথমে প্রজেক্ট আকারে শিখবো, তাহলে দেখা যাবে অনেক কয়টা অপশনগুলো আমরা এখান থেকে উপলব্ধি করতে পারবো। আর যদি শুধুমাত্র আমরা ওই জাভা স্ক্রিপ্টের এক একটা ফাংশন করে দেখাই, তাহলে দেখা যাবে এই প্রজেক্টটায় প্রায় 15 থেকে 20টা ফাংশন আমরা ইউজ করেছি। এখন সিঙ্গেল সিঙ্গেল ভাবে দেখালে জাস্ট আমাদের উপলব্ধি হবে যে কোন ফাংশনের কি কাজ। আর প্রজেক্ট ভিত্তিক দেখালে আমরা কিন্তু সরাসরি বুঝতে পারবো যে আমাদের কোন ফাংশনে কি কাজ করলে আমাদের আউটপুটটা এইভাবে আসতেছে। সেই জন্য আমরা প্রজেক্ট ভিত্তিক ক্লাসগুলো করব। আর এই ক্লাসটাকে আমরা 3টা পার্টে পার্ট করেছি। একটি হলো HTML, আরেকটি CSS, আরেকটি হলো JS। অর্থাৎ এই 3টা ভাগে ভাগ। সেজন্য আপনারা যদি এই প্রজেক্টটার এই যে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর এখান থেকে যেটা হোয়াইট দেখা যাচ্ছে ক্যালকুলেটর যে অংশটা, এটা হলো আমাদের HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট তিনটার কাজ। এখন আপনারা দুইজনে যদি এই HTML-টা মোটামুটি আমাকে বুঝাই দিতে পারেন যে আপনারা পারবেন বা এরকম একটা আউটপুট বা লুক নিয়ে আসতে পারবেন এই ক্লাসটাই, তাহলে আমি আর HTML করবো না, আমি ডাইরেক্টলি আজকেই CSS-টা দেখাই দেবো। তো আমরা আমাদের ওই যে, হ্যাঁ, আমি যেটা বলছি, জি বলেন। মানে HTML CSS এ আমার ধারণা আছে, কিন্তু জাভাস্ক্রিপ্টের আপনি বেসিক গুলো আমাকে প্রথম প্রথম স্টেপ বাই স্টেপ যদি বোঝাতেন তাহলে বেটার হতো। জি, জাভা স্ক্রিপ্টের পুরা স্টেপ বাই স্টেপে বোঝানো হবে। এই প্রজেক্টটায় প্রায় 15টা ফাংশন ব্যবহার করব। এই 15টা ফাংশন সম্পর্কে আপনি পুরাটা ক্লিয়ার হয়ে যাবেন, কোনো রকম সমস্যা নেই। এইভাবে যদি আমরা 10টা প্রজেক্ট করি তাহলে 10 গুণ 10 দিয়ে দেখেন 100টা ফাংশন আমাদের পুরা ক্লিয়ার হবে। এই ফাংশনগুলো আমরা বিভিন্ন প্রজেক্টে খুব সহজে ব্যবহার করতে পারবো জাভা স্ক্রিপ্টের। হ্যাঁ, বুঝতে তো পারলাম, কিন্তু যে আপনার ইন্টারজেকশন তারপরে অনেক কিছু নাম আছে না, জি জি যেমন জি, সব হ্যাঁ, কয় তারপর সব। আপনি ধরেন জি গেট এলিমেন্ট মানে ডকুমেন্ট ডট আইডি, গেট এলিমেন্ট আইডি, যে এসটিএমএল ইনার এসটিএমএল এইসব ধরনের যে সংজ্ঞাগুলো আছে এগুলো ধরেন ক্লিয়ারলি ভাবে তো এখন আমরা ইয়া না। জি, আমি ওইগুলো মনে করেন যখনই লিখবো তখনই আপনাদের ডিটেলস বলবো, বলে বলে লিখবো, মানে আমরা কোডিং করবো হ্যাঁ, সরাসরি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। না, আমরা মুখস্থ মুখে মুখে তার কিছুই হবে না, আমরা কোডিং করব না, না, প্লাস, বুঝতে পেরেছেন, এগুলো তার মুখের হ্যাঁ, কাজ হ্যাঁ, নাই। তো এই যে ইমান আলী ভাই, আপনার শেয়ার করেন স্ক্রিনটা, আপনারটা তো কাজ দেখবো, মানে আপনি করবেন। জি ইমান আলী ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দিয়েন। হ্যাঁ, এই যে দেখা যায় আমি সাদা স্ক্রিনে আছি এখন। জি জি জি, দেখা যাচ্ছে। আপনি এবার আমরা যে এই লুকটা দেখালাম, এই যে একটু দেখে নেন, এই লুকের জন্য শুধুমাত্র ইমেজ লাগবে না, এই লুকের জন্য এই HTML-টা করে দেন তাড়াতাড়ি। মানে আমি বলছিলাম যে জি মনে করেন যে আমার প্রথমে এইটা এইটা একটা হচ্ছে এই বডির ডিপ। জি হ্যাঁ, জি 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 হ্যাঁ, এইটা আমার কন্টেইনার। জি হ্যাঁ, এই কন্টেইনার ভিতরে আমি হয়তো একটা ইয়া নিলাম, রো নিলাম জি। ও, আপনারটা আমি দেখি। কন্টেইনার ভিতরে, জি রো। জি এখন এই রোর ভিতরে আমি কলাম নিলাম, কলাম নিয়ে হচ্ছে একটা ডিপ নেব। জি সেই ডিপটার একটা নাম দিলাম ক্যালকুলেটর। জি। সেই ডিপের ক্যালকুলেটর যখন আমি নাম দেব, তখন সিএসএস এর যদি আমি আইডি তে লিখি তাহলে হ্যাশ আর কি লাস্ট দিয়ে ক্যালকুলেটর। লিখলি আর ডট, যদি যে আমি কোনো, জি যে কোনো একটা লিখবেন, সমস্যা নেই, তারপরে। হ্যাঁ, আর আমি
আমি যদি ক্লাস দিয়ে লিখি তাহলে ডট ক্যালকুলেটর দিয়ে সিএসএস লিখবো, সে তার একটা নির্দিষ্ট হাইট এবং উইডথ দিয়ে নিব, জি ঠিক আছে। জি জি মনে করেন হয়তো আমি আপনি যেভাবে ই করলেন তার ভিতরে আমার হয়তো সে এতটুক এতটুক হাইট উইডথ দিয়ে জি আমি আর এই যে যেটা আমি বডি নিচ্ছি তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ জি ও যে সেট কোনো ভাবে করে, নিয়ে নিলাম, জি তারপরে হ্যাঁ নিয়ে আমি এখন এর ভিতরে যে এই বাটন গুলা, এখন এই বাটন গুলাকে কিভাবে আসবে, এখন এটা টেবিল দিয়ে নেব নাকি এইটা ভাই আমি বলতে পারলাম না। না, ক্যালকুলেটারে সিম্পলি বাটন ট্যাগ নিলে আপনার কমপ্লিট হবে, কোনো সমস্যা হবে না। ও আচ্ছা, সিম্পল যে বাটন ট্যাগ বাটন, গুলো এইগুলো নিয়ে আমরা কমপ্লিট করতে পারবো, আমাদের আর এক্সট্রা ভাবে কোনো রকম টেবিল বা ইত্যাদি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি, আমি যতটুকু আমার নলেজ বা আমি তার আলোকেই মানে বললাম আর কি জি আপনাকে। এখন আপনি কি এইচটিএমএল দিয়ে কিছুটা করবেন, মানে অল্প একটু? এইচটিএমএল, জি জি আচ্ছা জি আমি জি ওই পেইন্ট টুল বাদ দিয়ে মানে নোটপ্যাড বা হ্যাঁ হ্যাঁ সাবলাইন যেটা আছে সেটা একটু ওপেন করেন, তাহলে দেখা যাচ্ছে ইয়ে হবে। তারেক ভাই, জি বলেন। তারেক ভাই, আপনি যে প্রজেক্টটা দিয়েছিলেন সেই প্রজেক্টটার বিষয়ে একটু জানবেন না? জি ওটা আগে কাজটা করে নিই, নাহলে তো ক্লাসটাই হবে না, আজকের ক্লাসটা অনেক লং। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওটা জিজ্ঞেস করবো নি আপনার, মানে লাস্ট আমরা যখন গল্প করবো মানে কথা ফিডব্যাক জিজ্ঞেস করবো, তখন আমরা ওই বিষয়গুলো বিস্তারিত আরো ইয়ে করবো নি, আর এখন এই কাজগুলো দেখি। আমার এখানে ইমেজ কাজ করতেছে না, ওটা দেওয়া নাই। জি আপ- তাহলে আমি নেব, প্রথমে হলো আপনার, আপনি এটা নর্মাল ফাইলে আছেন, এটা এইচটিএমএল করে নেন আগে, তাহলে সুবিধা হবে না। আপনার এই যে নিচে নোটপ্যাড প্লাস এখান থেকে নর্মাল টেক্সট ফাইল লেখা আছে, তো আপনি এখানে জাস্ট সেভ করে নিলে হয়তো, জি ওই সেভ অ্যাজ দিলে ওই দেখা যাচ্ছে ইয়ে হয়ে যেত। তারেক ভাই, জি তো আমি তারেক ভাই, জি বলেন। এইভাবেই রাখবো। এই ক্লাসটাকে ভিডিও করছে? ও জি দিয়েছি। ঠিক আছে, তাহলে গুড, কারণ এই প্রোগ্রামে তো ভিডিও না করলে তো অসুবিধা হয়ে যাবে। জি এখন আজকে তোর মুখের কথা না, আমি লিখবো, কিন্তু আমি দেখতে চাচ্ছি যে আপনারাও মোটামুটি সিএসএস যদি ভালো পারেন বা এইচটিএমএল ভালো পারেন, তাহলে দেখা যাচ্ছে যে খুবই সুবিধা হবে, যে কোনো প্রজেক্টের নাম বললে আপনাদের সহায়তায় একসাথে মিলে প্রজেক্টটা কমপ্লিট করা যাবে। এই ডট টাইপ এখন না দিলে হবে, অসুবিধা নেই, ম্যানুয়ালি হ্যাঁ, কিভাবে ওই করতে বললাম। এইচটিএমএল দিয়ে শুরু করাও সমস্যা নাই, নরমালি লিখলে ভাই জাস্ট একটা ফর্মালিটি, আর কিছু না। আমাকে আমার এভাবে আমার নতুন করে প্র্যাকটিস করতে হবে, কারণ এই কোডে আমি অনেক ধরে হাত দেওয়া নাই তো। না এইটা মানে আবার শুরু করতে হবে, কিন্তু তাছাড়া কিন্তু থিম ডেভেলপমেন্ট মানে কোডিং ছাড়া তার এখানে ড্র্যাগ ড্রপ করা যাবে না। হ্যাঁ, ওটাই ওটাই। এ মানে পুরা লাইন বাই লাইন কোডিং করতে হবে, যত শর্টকাট কম ইউজ করা যাবে তত আমাদের সুবিধা হবে, আর যদি প্রথমে আমরা শর্টকাট ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে কোডিং এর দিকে আবার একটু ইয়ে হয়ে যাবে, মানে ফাঁকিবাজি দেওয়া মতো হবে। হ্যাঁ, এই তো ঠিক আছে ইমাম আলী ভাই, মানে প্রত্যেকটা টাইপ করে লিখবেন, মানে শর্টকাট অনেক ওয়ে আছে, তো এই যে নোটপ্যাড প্লাস জিন কোডিং ব্যবহার করা যায়, একটু অল্প লিখলে অনেকটা চলে আসে, কিন্তু আমরা ওগুলো ব্যবহার করবো পরে যখন আমাদের প্র্যাকটিসটা হবে ভালোভাবে তারপরে। আসলে যে সিএসএস এর লিঙ্কটা অ্যাড করা করতে হয়, ওই জিনিসটা ভুলে গেছি। যে ওই যে স্টাইল ডট সিএসএস লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে আমরা সব দেখি তো, মানে সবার একটু রিভিউ করি। এই ভাই ভালো আছেন মাসুদুর রহমান ভাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? অনেক কষ্ট করে ভাই, অনেক কিছু ম্যানেজ করে লাস্টে ফোন দিয়ে ঢুকতে পারছি ভাই। ও ভাই, আমাদের ওই যে নেটে তো জুম কোনো ঝামেলা হয় সফটওয়্যারের না? প্রবলেম হয়তো, গুগল মিটেই ভালো হয়, সেই কারণে মনে করেন কেউই মানে ওই জুম সফটওয়্যারের দিকে সাপোর্টেড নাই, মানে পছন্দই হচ্ছে না ওই সফটওয়্যারটা। হ্যাঁ, তারেক ঠিক ভাই, আছে, কিন্তু ওটা জি হচ্ছে ওই তারেক ভাই, অ্যাপস। বলেন। হ্যাঁ জি, আপনার যে জুম ইয়াতে আপনার যে গুগল মিটে, হ্যাঁ আমি তো ফোন থেকে জয়েন করলাম, এক মানে ফার্স্ট চান্সে জয়েন। ও জি যা, কোনো একটা প্রবলেম ছিল হয়তো মাসুদুর রহমান ভাইয়ের, যে কোনো একটা প্রবলেম ছিল হ্যাঁ, হয়তো। ওটাই হতে পারে। ওই ইসে আমি ফেসবুক যে অ্যাপস আছে ওইখান থেকে ঢুকতে গেলে তো দেখে দিস অ্যাপ ইজ রিমুভ, এরকম হ্যাজ বিন রিমুভ দেখাচ্ছে, জি বাট জি জি লাস্টে সমস্যা নেই ভাই, ঢুকে লাস্টে ঢুকতে পারলাম। যাক আপনার আলহামদুলিল্লাহ গুগলে মানে ইয়াতে প্লে স্টোরে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা ইনস্টল দিলে মানে হয়ে যাবে, জয়েন করতে পারবে। অনেকবার ট্রাই করেছি, বহুত ট্রাই করেছি।
জি, আপনি তা আমি পোস্টও তো দিয়েছেন, আপনার কথা গত ক্লাসে আমরা বলেছি যে ভাই এরকম আছে একজন মাসুদুর রহমান ভাই, তিনি বলতেছেন জুম সফটওয়্যার, কিন্তু মনে করেন কারোরই পছন্দ হয় জুম সফটওয়্যারটা। আমাদের ওই যে প্রথম দিন আমরা মিস্টেক করেছি কাজ করতে, যে সেই জন্য ওটা আর সাপোর্টে নিচ্ছি না আমরা। যাক, বুঝছি। যাই হোক, সবাইকে অনেক মিস করছি ভাই, থ্যাংক ইউ আসলে। যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে হইতে পেরেছি, এটাই ভালো। তাহলে আমরা এই যে কাজ করতেছি, আমরা আজকে একটা প্রজেক্ট দেখব ক্যালকুলেটর, এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে একটা স্বয়ংসম্পূর্ণ ক্যালকুলেটর ডিজাইন করা যায়, সেই প্রজেক্ট দেখব, যার এইচটিএমএল কোডের নমুনাগুলো আমাদের এমডি ইমান আলী ভাই এখন টাইপ করতেছেন, আমরা দেখতেছি এমডি ইমান আলী ভাই কেমন পারেন বা কতটুকু মনে আছে, সেটা জাস্ট আমাদের টেস্ট হচ্ছে এখন। ওকে, লিঙ্ক ট্যাগ চলতেছে। এই যে ভাই দেখে নেন, এমডি রাসেল হক ভাই স্টাইল ডট সিএসএস এর লিঙ্কিং করতেছে রিলেশন। CSS রিলেশনটা স্টাইল শিট, আর স্টাইল শিট। আর এইচ আর ইএফ দেওয়া হয় হাইপার রেফারেন্স, সেখানে আমাদের যে ফোল্ডারটা থাকবে সেই ফোল্ডারের নাম। হ্যাঁ, লিঙ্কে স্টাইল শিট স্ল্যাশ টেক্সট, HERF এটার পূর্ণরূপ হলো হাইপার রেফারেন্স, মানে কোন ফোল্ডারে আপনার সিএসএসটা আছে সেই ফোল্ডারের নামটা দিতে হবে এখানে, ডাবল ইনভার্ট কমার ভিতরে ওই যে ফোল্ডারটার নামটা মনে করি স্টাইল ডট সিএসএস। আরেকটা কি জানি দেয়া লাগে। আর একটা টাইপ দেওয়া লাগে টেক্সট স্ল্যাশ, হ্যাঁ, টাইপ। হ্যাঁ, এমনি নিয়ে নেয়, তারপরেও দিয়ে দিই। জাস্ট একটা ফর্মালিটি, আমরা যদি দিই তিনটাই ব্যবহার করলাম এই আর কি। টাইপ ইকুয়াল টেক্সট স্ল্যাশ সিএসএস। বুঝছি না, স্মরণে আসছে কিন্তু। জি জি জি, একটু প্র্যাকটিস করতে হবে, মানে হ্যান্ড রাইটিং হ্যাঁ, করতে হবে, আর যদি শর্টকাট করা যায়। ইনশাল্লাহ নেক্সট টাইমে। ওকে, এমডি মানালি ভাই ভাই, গুগল ফন্টটা ইউজ করেন এখানে, ওই লিংকের নিচে আরেকটা লিংক নিয়ে গুগল ফন্ট ইউজ করেন। এই যে এখানে এইচ রেভের এখানে জি জি সরাসরি জি আমি জি জি, এই এখানে হচ্ছে ওই যে এই https HTTPS কলন থেকে স্ল্যাশ স্ল্যাশ ফন্টস ডট গুগল এপিএস ডট কম দিয়ে ওখান থেকে সিলেক্ট, গুগলের ইটা নিয়ে আসলেই হয়ে যেত। হ্যাঁ দিয়ে দেন, এখনই এখানে দিয়ে মনে দেন। করেন ফন্টস স্ল্যাশ কোড থেকে নিয়ে আসবো। আমি যদি আমার এখানে এই ফন্টস ফোল্ডারের ভিতরে যদি গুগলের ডাউনলোড করা থাকে, তাহলে আমি লিংকটা এইটা এখানে দেবো। আর যদি সিডিএন থেকে নেই, মানে যেটা অনলাইন ভার্সন, জি জি জি, আমি তাহলে একটা, আমি বলতেছি আপনি লেখেন ওখানে, তাহলে একবার হয়ে যাবে না। আপনি লেখেন https, হ্যাঁ, কলন স্ল্যাশ স্ল্যাশ, ফন্টস হ্যাঁ ওকে, এবারে লিখবেন ফন্টস ডট গুগল, গুগল এপিআইএস, এপিআইএস, একসাথে লেখেন এপিআইএস, হ্যাঁ ওই এপিআইএস ডট কম স্ল্যাশ দিয়ে লেখেন সিএসএস, এবার প্রশ্নবোধক একটা চিহ্ন লেখেন। এবার আমরা এখান থেকে একটা ফ্যামিলি দিয়ে দিই, ওই যে ফন্ট ফ্যামিলি, শুধু ফ্যামিলি লেখেন, ফ্যামিলি ইকুয়াল, হ্যাঁ ফ্যামিলি ইকুয়াল ওপেন প্লাস সানস লেখেন, ওপেন প্লাস সানস কলন, কলন দেন, কলন দিয়েছেন ওইটা, হ্যাঁ ঠিক আছে, এবার কলন, এবার লেখেন 600,700, 600,700, আর ডাবল কোটেশন তো ক্লিয়ারই আছে। ওকে, এবার রিলেশনটা দিয়ে দেন, স্টাইল শিট জাস্ট দেওয়া থাকবে, হ্যাঁ ডাবল ইনভার্ট কমা বেরিয়ে আসেন, দিয়ে লিখেন রিলেশনটা দিয়ে দেন। এর পরে জি এর পরে বাইরে, জি এখানে লিখে দেন রিলেশনটা, স্টাইল শিট দিয়ে দিলেই হবে, ওই একই জিনিস। ভাই, জি গুগল থেকে লিঙ্কটা কি কপি করে আনা হলো? জি জি, গুগল থেকে লিঙ্কটা কপি করে আনা হলো, কিন্তু মনে করেন এখন যদি গুগলে উনি যায়, দেখা যাচ্ছে ফন্ট খুঁজতে আরো সময় লেগে যাবে, সেই জন্য আমি একটা ফন্টের নাম বললাম। আহ,
ওই স্টাইল শিটের বানানে ঠিক আছে তো? STYL ঠিক আছে, স্টাইল শিট। হ্যাঁ, শুধু ওই স্টাইল শিট দিলেই হবে, সিএসএস দেওয়া লাগবে না। স্টাইল শিট, শুধু স্টাইল শিট দিলেই হয়। জি জি, সিএসএস দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আমরা ফন্ট ইউজ করলাম তো। ওকে, এখানে একটা, ওকে এটা থাকলেও হবে, সিলাই দিলেও হবে, লিঙ্কটাকে ডাবল দিলেও হয়, সিলাই না দিলেও হয়। তো okay, তাহলে আপাতত ফন্ট আমাদের নেওয়া হয়ে গেল। এবার আমরা হেডের ভিতরে কমপ্লিট হয়েছে মনে হয়, এবার বডিতে একটা টাইটেল দিয়ে দেন। মানে হেডের টাইটেলটা কিন্তু নামটা দিয়ে দেন, জি জি, বা হেডের জাভা যে দিয়ে দেন টাইটেলটা একদম উপরে, হেড যেখানে নিয়েছেন বেস হেডের। বা জাভা আচ্ছা, এটা আগে লিখে নেই। জি লেখেন। মানে ভাই তো বেসিক, ভালোই প্র্যাকটিস করেছেন। জি জি জি, না প্র্যাকটিস থাকতে হবে তো। অসুবিধা নাই, প্র্যাকটিস এর কোডে চলে আসলাম। জি জি জি, ওয়ার্ডপ্রেস বাদ দিয়ে কোডে আসতে হবে। না ওয়ার্ডপ্রেসও থাকবে, এগুলো চলবে, তাহলে দুই দিকেই লাভ হবে। হ্যাঁ, ওই টাইটেলটা একটু দিয়ে দেন, কিছুটা আসুক, যেন একদম ফাঁকা না থাকে। জেএস জাভাস্ক্রিপ্ট দিলে বা ক্যালকুলেটর জি, হবে। যাক আমরা একটা প্রজেক্ট করতেছি। ক্যালকুলেটর জি, বাই জাভা স্ক্রিপ্ট, ওকে। তাহলে একটা মেইন ডিভ নিয়েছেন, তার নাম আছে কন্টেইনার। জি জি। হ্যাঁ, এবার এই ডিভের ভিতরে ক্যালকুলেটর, আমি আর একটু আউটপুটটা দেখাই, তাহলে আমরা জিনিসটা বুঝে আসবে। যেহেতু এই টোটালটা হলো মেইন ডিভ, এই মেইন ডিভের ভিতরে আবার একটা ডিভ নেবো আমি, কি তার নাম থাকবে ক্যালকুলেটর। এবার এই ক্যালকুলেটরের ভিতরে আবার কিন্তু আমাকে ডিপ নিতে হবে। সেই ডিপটার কিন্তু দুইটা অংশ, এই যে আমরা যেখানে রেজাল্টটা পাইতেছি, এই যে 8 9 বা ইনটু দিয়ে আমরা যখন করতেছি ইকুয়াল দিয়ে, এই যে রেজাল্টটার অংশ, এটা কিন্তু একটা ডিপের ভিতরে রাখতে হবে আলাদা। আবার কিবোর্ড, আমাদের তো এটা কিবোর্ড, এই যে যেখানে আমরা টাইপ করতেছি বা ক্লিক করতেছি, এটা আমাদের কিবোর্ড। এই কিবোর্ডেও কিন্তু আমাদের একটা আলাদা ডিপ নিতে হবে। তারপর আমরা যতক্ষণ যা কিছু করব, দেখুন ওপরে একটা, এই যে এই জায়গাটায় চলে যাচ্ছে, হিস্টোরি আকারে থেকে যাচ্ছে আমাদের এই জায়গাটাই, তাহলে হিস্টোরি বলেও একটা আমাদের ডিপ নিয়ে নিতে হবে। এবার এই হিস্টোরির যে ভ্যালু রয়েছে, সেই ভ্যালু অনুযায়ী আউটপুট এবং আমাদের যে রেজাল্টটা, সেটা কিন্তু এখানে শো করবে। আর এই বাটনগুলো আমাদের প্রত্যেকটার ট্যাগ নিয়ে নিতে হবে, অর্থাৎ 1 2 3 4 4 4 এইভাবে চলবে। আর এখানে মনে করেন এই একটা বাদ, এই একটা বাদ, এগুলো আমরা এমটি রেখে দেবো, অর্থাৎ ফাঁকা রেখে দেবো। তাহলে আমরা ভাইয়ের ওখানে যাই, দেখি ভাই কত দূর। ও ভাই, স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছেন তাই না? হ্যাঁ, দেখলাম যে আপনি বলতেছেন, তো একটু দেখে আসি। ও আচ্ছা, এখন আমার, আপনি ওখানে করবেন না আমি করব? আমি তো অত স্মুথলি করতে পারতেছি না, আমি ল্যাপটপে বসি তো, ল্যাপটপের ওই কি অতটা ও হাতে নাই। তাহলে আমি করব, আমি করতেছি, তাহলে আমি করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে পুরাটা একদম ওই বেসিক যেমন ভাবে আছে হ্যাঁ সেমন ভাবে আমি করি। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা আমাদের মূল ইয়েতে যাই। ও আমি তো এখানে ওই সেভ করছিলাম, তাহলে তো আবার আমাদের এখানে লেখা লাগবে, আমরা ডক টাইপটা এখন আর লিখলাম না। তাহলে এতক্ষণ ধরে আমি লিখলে তো হয়তো, হ্যাঁ, তাহলে আমাদের ডাবল ভাবে আর করা লাগতো না। ও আর একটা বিষয় যে ভাই, আপনারা তো প্র্যাকটিস করছেন তাই না? মানে এমডি রাসেল হক ভাই, আপনার তো অনেকদিন পর করবেন, এই এরকম নাই এইচটিএমএল সিএসএস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেকদিন পর। আর মাসুদুর রহমান ভাইয়ের কি অবস্থা? ভাই আমি অনেকদিন আগে HTML করেছিলাম, আর ও CSS মোটামুটি। ও যাক, তাহলে আমরা তিনটাই করব। আমরা আজকের ক্লাস তাহলে এইচটিএমএল টা করি, কাল তারপরের দিন সিএসএস, এবং লাস্টের দিন আমরা জাভাস্ক্রিপ্ট করে এই প্রজেক্টটা কমপ্লিট করব এবং এ টু জেড বুঝবো, তারপরে আমরা কমপ্লিট করার করব। এবার আমরা এইচটিএমএল এর ভিতরে, তাহলে আমরা কথা বলে বলে লিখি, যেহেতু অনেকের প্র্যাকটিস আছে অনেক আগে। মেধা জং ধরে গেছে। জি, জাস্ট হলেও যদি বলে বলে করা হয়, প্লাস আমরা যদি একটু ডেফিনেশন দিয়ে দিয়ে করি, তাহলে আমাদের জিনিসগুলো আবার ফিরে আসবে, প্লাস প্র্যাকটিস না করলেও দেখা যাচ্ছে মনে থেকে যাবে জিনিসগুলো। আর প্র্যাকটিস তো আমাদের মাস্ট করা লাগবেই। এবার আমরা লিঙ্ক ট্যাগ ব্যবহার করব, ওই যেই ট্যাগটার কথা রাসেল হক ভাই বললেন।
এই যে আমি এখানে স্ল্যাশ দিলাম, এই ব্যাক স্ল্যাশটা যদি কেউ না দেয় তাও কোনো প্রবলেম হবে না, আবার যদি স্ল্যাশটা দেয় তাও কোনো সমস্যা হবে না। প্লাস ভালো লাগে কি স্ল্যাশটা দেওয়া থাকলে একটা লজিকটা একটা দিয়ে বেটা। জি বন্ধনী থাকে, ঠিক আছে, অনেকে যদি না ইউজ করে তাও কোনো তার প্রবলেম হবে না। তো আমরা দিয়ে দিলাম। এবার আমরা এখানে একটু গল্প করে নিই, অর্থাৎ আমাদের যে কাজ সেটা হলো আমাদের যে হাইপার রেফারেন্স যখন ভাই লিখলো তখন আমরা কিন্তু বলছিলাম এইচ তে হাইপার আর আর ইএফ তে রেফারেন্স। হাইপার রেফারেন্স মানে আমরা যেই ফাইলটা এখানে অ্যাড করাতে যাচ্ছি, অর্থাৎ আমাদের কোন ফাইলটা এখানে আছে ডাবল কোটেশনের ভিতরে সেই ফাইলটার নাম এখানে লিখতে হবে। যেহেতু আমরা তিনটা ফাইলের কাজ করব, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, আরেকটা করব স্টাইল ডট সিএসএস এবং আরেকটা করব আমাদের স্ক্রিপ্ট ডট জেএস অর্থাৎ জাভা স্ক্রিপ্ট। তাহলে তিনটা ফাইলের জন্য তিনটা লিঙ্ক কিন্তু আমাদের করা লাগবে। তাহলে আমরা আজকে নর্মালি স্টাইল ডট সিএসএস টা এখানে আমরা লিঙ্ক করে দিচ্ছি, অর্থাৎ আমরা এই নামেই একটা ফোল্ডার করে নেব। সরি, স্টাইল ডট সিএসএস। তাহলে লিঙ্ক করলাম আমরা স্টাইল ডট সিএসএস, এখানে রিলেশন আরইএল দিয়ে আমরা, তারপর আমরা এখানে লিখে দিতে পারি স্টাইল শিট। যেহেতু আমাদের এটা স্টাইল শিট হবে তাই এগুলো খুবই স্টাইল শিট। ওকে, তারপর আমরা এর টাইপ দিতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে স্টাইল শিট এখানেও আমরা সিলাই দিয়ে আমরা অনেক সময় সিএসএস দিতে পারি, আবার যদি আমরা আলাদা রাখি তাও কোনো আমাদের সমস্যা হবে না, প্লাস ভালো হবে। আমরা যদি টাইপ দিয়ে দিই টেক্সট স্ল্যাশ সিএসএস, তাহলে আপাতত কিন্তু আমাদের এই যে লিঙ্কিং যে ট্যাগটা এই ট্যাগটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আমাদের যে আউটপুট হবে এই আউটপুটে আমরা কিন্তু শুধুমাত্র এই যে 1 2 3 4 9 পর্যন্ত এবং কিছু অপারেটর কিন্তু ইউজ করেছি, বাকি আর অন্য কোনো অ্যালফাবেট বা অন্য কোনো নিউমেরিক্যাল কি এইগুলো কিন্তু আমাদের ক্যালকুলেটর প্রজেক্টে লাগে না। সেই কারণে আমরা গুগল ফন্ট যেহেতু একটু আগে দেখলাম ব্যবহার করা, তো সেটা লিঙ্ক এখন আমি বর্তমান করতেছি না। যখন সিএসএস করব তখন আমরা গুগল থেকে যে কোনো ফন্ট একটা সিলেক্ট করব, ওই ফন্ট অনুযায়ী আমরা নিতে পারবো। তাহলে লিঙ্ক ট্যাগটা করা হয়ে গেল। এই হেডের মধ্যে আপাতত আমরা যদি একটা টাইটেল দিই তাহলেও কোনো সমস্যা হয় না, আর যদি নাও দিই তাও আমাদের কোনো ব্যাপার নাই, অর্থাৎ আমাদের ইচ্ছা স্বাধীন, আমরা দিলে দেব না দিলে না দেব। তাহলে আমরা যেহেতু করতেছি জাস্ট একটা দিয়ে রাখি যেন কোনো রকম গ্যাপ না থাকে কোনো কিছুতে। তো টাইটেল প্রত্যেকে কিন্তু কোড লিখতে হবে। কোড লিখতে হবে বলতে বোঝাচ্ছি কোনো কিছু শর্ট করা যাবে না। দেখা যাচ্ছে অনেকটা কিন্তু আমাদের করবে, অর্থাৎ রিকমেন্ড করে। আমরা যখন এই যে এটা কেটে দিই, এই টি আই যখন আমরা লিখবো তখনই কিন্তু এই যে টাইটেল এখান থেকে কিন্তু রিকমেন্ড করবে। এখান থেকে আমরা নিয়ে নেব, কিন্তু প্রথম কয়েকদিন আমরা খুবই প্র্যাকটিস করব, তারপরে আগে নিলেই আমাদের কিন্তু প্র্যাকটিসটা হবে না। টাইটেল, তাহলে একই জিনিস আমরা বারবার লিখবো, তাহলে দেখা যাবে যে আমাদের ওখান থেকে যে জিনিসটা আসবে সেই জিনিসটা হলো আমাদের প্র্যাকটিসটা জাস্ট চর্চা হবে আরেকবার। ওকে, আমরা নরমালি লিখে দিলাম দিস ইজ পেজ টাইটেল, এটা হলো পেজ টাইটেল। এবার আমরা হেডকে অতিক্রম করে দেবো, অর্থাৎ হেডের ভিতর আর কিছুই লিখবো না। অর্থাৎ আমাদের আর কোনো লিঙ্কিং আপাতত নাই, সেজন্য আমরা হেডের ভিতর আর কোনো কোড লিখলাম না। এবার আমরা ওয়েবসাইটের ব্রাউজারে যখন শো করবে তখন বডির অংশের ভিতরে যে কোডগুলো লিখবো সেই কোডটা আমার বডির ভিতরে শো করবে। তো সেই জন্য আমরা মেন যে ট্যাগটা বডি সেটা আমরা লিখে ফেলি। ও এখানে একটু কথা আছে, দেখুন কপি করার একটা সিস্টেম আছে। এই যে বডি লেখা রয়েছে, কার্সরটা এখানে আছে। আমি যদি কিবোর্ড থেকে শিফট প্লাস হোম প্রেস করি তাহলে বাম পাশে সম্পূর্ণটা সিলেক্ট হবে, এবং কন্ট্রোল চেপে যদি ডি প্রেস করি তাহলে কিন্তু এই রাইট সাইডে এটা কপি এবং পেস্ট অটো হয়ে যাবে। এটা আমরা করব, কিন্তু প্রথমে কোডগুলো লিখবেন তারপরে। তাহলে বডি হলো, আমরা অনেক শর্টকাট ইউজ করব কিন্তু প্রথম কয়েকটা দিন যেহেতু আবার নতুন ভাবে আমরা কোড শিখতেছি, ওয়ার্ডপ্রেস অনেকদিন ব্যবহার করেছেন সবাই, এখন কোডের মাধ্যমে আমরা থিম ডেভেলপমেন্ট করবো, সেজন্য কোডগুলো লিখবেন একটু স্লো লিখবেন, আস্তে আস্তে একটু লেট হলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমরা কাজগুলো খুব ধীরে ধীরে এবং ভালোভাবে শিখবো। আর যখন শেখা হয়ে যাবে তখন আপনার স্পিড প্লাস কাজের ইয়েগুলো বৃদ্ধি পেয়ে যাবে। এবার আমরা এই যে বডি ব্যবহার করলাম, এই বডির ভিতরে আমরা যা কিছু নেব সেই ক্যালকুলেটরের যতগুলো উপাদান প্রয়োজন হবে সমস্ত উপাদানগুলো আমরা কিন্তু এখন নিয়ে নেব। তো আমরা একটু আগে পেইন্ট টুল দিয়ে ইমান আলী ভাই কিন্তু একটা ডিভিশন প্লাস কন্টেইনার এগুলো কিন্তু ইউজ করলো। তাহলে আমি ওই ডিপটাই ব্যবহার করতেছি যে এই ডিপটা ভাই একটু আগে ব্যবহার করলো।
এই ডিপটাকে আমরা মেইন ডিপ অর্থাৎ আমাদের যেই মূল ডিপটা হবে সেই ডিপটা আমরা রাখবো। তো আমরা সিঙ্গেল সিঙ্গেল করে কাজটা করব। এই ডিপ আমরা এই প্রজেক্টটাই যেহেতু তিনটা অপশন একসাথে করব, এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, সেই জন্য ক্লাস এবং আইডি দুইটা ইউজ করব, যেন আমাদের ক্লাস সম্পর্কেও ক্লিয়ার থাকা হয় এবং আইডি যেটা আছে সেটা সম্পর্কেও কোনো রকম ঝামেলা না হয়। তাহলে আমরা প্রথম আইডি থেকে শুরু করি, আইডিও লিখবো এবং ক্লাসও লিখবো একই প্রজেক্টের ভিতরে, দিয়ে কোন জায়গাটায় আমাদের ভিন্ন হবে সেগুলো আমরা দেখে নেব। তাহলে আমরা এটা প্রথমে আইডি দিয়ে লিখলাম। এবার এই যে ডিপটা নিয়ে এসেছি, এই ডিপটার যেই নামটা একটু আগে দেওয়া হলো সেই নামটা আমি তাহলে দিচ্ছি কন্টেইনার। ওকে, এখানে যে নামই আমি দেবো সেই নামটা আমার সিএসএস এ লিখতে হবে, এই হচ্ছে মেন কথা। সুতরাং এখানে আমরা নিজের ইচ্ছা মতো দেবো, কিন্তু প্রজেক্ট ভিত্তিক নামগুলো দিলে আমাদের মনে থাকে, অর্থাৎ সুবিধা হয়। কোনো একদিন যখন এই কোডটা অনেকদিন পর আমরা দেখব, তখন আমাদের এই জিনিসগুলো আর কখনো ভুল হবে না, মনে থেকে যাবে। এবার আমরা এই যে মেইন কন্টেইনার বা মেইন যে ডিপটা নিলাম, এই ডিপটা সম্পূর্ণ জুড়ে কিন্তু আমাদের ক্যালকুলেটর হবে না। এই ডিপটার কিছুটা অংশের ভিতরে আমাদের ক্যালকুলেটরটা থাকবে। তাহলে এই ক্যালকুলেটরের জন্য আমরা আরেকটা ডিপ নিতে পারি, অর্থাৎ আমাদের সেই ডিপটার কাজ হবে শুধুমাত্র ক্যালকুলেটরটা থাকবে। তাহলে আমরা জি, ঠিক আছে ভাই। না যদি কিছু বলেন তাহলে বলতে পারেন এর ভিতরে। আহ, করছেন। বলেন, কিছু বলবেন, কিছু বললে ইজি ভাবে বলেন, ঠিক আছে, মানে যেন বোঝা যায় কথা। তো দেখুন আমরা কন্টেইনারের ভিতরে যে ডিপ, এই ডিপটার আমরা এখনো আইডি ব্যবহার করি, তার পরবর্তীতে আরেকটু যে আমরা ক্লাসও ব্যবহার করব। তো এই আইডিতে আমরা মনে করেন আমাদের যে প্রজেক্ট করতেছি ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরের নামটা আমরা দিয়ে দিই। ওকে, জাস্ট থাকলো। এবার আমরা এই যে ক্যালকুলেটরটা যখন আমরা করতেছি, এই ক্যালকুলেটরের কিন্তু আমরা কয়েকটা পার্ট করেছি, অর্থাৎ ক্যালকুলেটরটা কিন্তু শুধুমাত্র একটা জায়গায়, আমরা একটু দেখি, ক্যালকুলেটরটা এই যে পর্যায়, এই পর্যায়ের জন্য আমরা একটা ডিপ নিলাম। এবার আমাদের যে আউটপুটটা এখানে থাকতেছে এটাও কিন্তু আলাদা পার্টিশন করতে হবে, আর এইগুলো যে কিবোর্ড এগুলো কিন্তু আমাদের পার্টিশন করতে হবে। তো আমরা যেহেতু জেএসএস এর সাথে করব, সেহেতু এই স্টেটমেন্টটা এমন ফরম্যাটে লিখতে হবে যেন জেএসএস এর ফাংশনগুলো যখন আমরা ইউজ করব তখন আমাদের এইচটিএমএল এবং সিএসএস এ কোনো রকম পরিবর্তন না করা লাগে। সেজন্য আমরা একবারেই ওইভাবে লিখব যেভাবে আমাদের এইচটিএমএল গুলো লিখলে জেএসএস এর সময় কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। তো আমরা ক্যালকুলেটর লিখলাম, এই ক্যালকুলেটরের ভিতরে আমরা আরেকটি অপশন দেখলাম যে আমাদের আউটপুটটা কোথায় থাকছে সেই আউটপুটটাও কিন্তু আমাদের দেখিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে আরেকটা আমরা ডিপ ব্যবহার করতে পারি, সেই ডিপটা আমরা আমাদের যে আউটপুট বা রেজাল্ট বলতে পারেন, সেই রেজাল্টটা রাখতেছি, সেই রেজাল্টে আমরা লিখে দেব, অর্থাৎ ডিপ আকারে রাখবো। প্রত্যেকটা ডিপ ব্যবহার করলে আমাদের সুবিধা হবে, আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো এবং সিএসএস এবং জেএসএস যখন করব সেই সময় আমরা আমাদের নির্দিষ্ট মতামত অনুযায়ী, অর্থাৎ আমাদের যেমন চাহিদা সেমন অনুযায়ী আমরা পরিবর্তন করতে পারবো। তো আমরা এই ডিপ, এটাও আমরা সিরিয়ালে আইডি, এখানে আমরা নাম দিয়ে দিতে পারি আমাদের যে রেজাল্ট বা আউটপুট সেগুলো যে কোনো একটা দিতে পারি। ওকে, রেজাল্ট, তাহলে এই আইডিটার নাম দিলাম আমি রেজাল্ট, অর্থাৎ আমাদের এই অংশটুকু। এখন আমাদের আরো কয়েকটা অংশ আছে, সেই জন্য আরো কয়েকটা ডিপ বা আমাদের কাজগুলো কমপ্লিটলি করতে হলে এই হিস্টোরিকেও আলাদা করে ফেলতে হবে। হিস্টোরি বলতে আমি বোঝাচ্ছি এই যে এই অংশটুকু, অর্থাৎ আমরা একটা যখনই ক্যালকুলেট করছি তখন আমাদের রেজাল্ট অর্থাৎ এখানে দেখা যাচ্ছে, আবার যখন আমরা ইনটু করি তখন কিন্তু আমাদের এই আকারে, অর্থাৎ একদম উপরে টপে কিন্তু সেটা থেকে যাচ্ছে। এই জিনিসটা যখন আমরা ক্লিয়ার বাটনে প্রেস করব তখন সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এই স্টেটমেন্ট এমন ভাবে লিখতে হবে যখন আমরা জেএসএস এর ক্লিয়ার বাটনটাকে ফাংশন করব সেই সময় যেন লিঙ্কিং পায়, কোনো রকম সমস্যা না হয়। এই রেজাল্ট যখন আমাদের লেখা হয়ে গেল, এই রেজাল্টের ভিতরে কিন্তু আমাদের যে হিস্টোরি সেটা কিন্তু আছে, সেই জন্য এই রেজাল্ট ডিবের ভিতরেই
এই ডিপগুলো কিন্তু সিরিয়ালি নেবেন, তাহলে দেখবেন কোনো রকম সমস্যা বা কোনো রকম ঝামেলা আপনার হবেই না, আপনি খুব সহজেই আপনার কাজটাই কমপ্লিট করতে পারবেন। এবার আমরা এই ডিপের ভিতরেই আর একটা ডিপ নিয়ে নেব, অর্থাৎ আমাদের যে হিস্টোরি, সেই হিস্টোরির জন্য একটা ডিপ। ওকে, আপাতত আর একটা ডিপ নিলাম। এবার এই ডিপটাও আমরা সেম ভাবে একটা নাম দিয়ে দেবো, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট আইডি ব্যবহার করে আমরা এর একটা নাম দিয়ে দেবো। যেহেতু ওই অংশটাকে আমরা হিস্টোরি নামে প্রকাশ করেছি, সেহেতু আমরা ওই নামটাই যদি দিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, হিস্টোরি। তাহলে রেজাল্টের ভিতরে ডিপ, সেই ডিপটার নাম আবার হিস্টোরি। এখন হিস্টোরির ভিতরে আমাদের কি থাকবে? হিস্টোরির ভিতরে আমাদের যখন আমরা আউটপুটটা দেখি, এই জায়গাটায় 8 - 6 = 2 করতেছি, তখন কিন্তু এই যে হিস্টোরি আকারে আমাদের জিনিসটা কিন্তু স্মৃতিতে থাকছে। আমরা যে 8 লিখলাম বা 28 লেখা আছে, এই 28 এর সাথে যদি আমি ইনটু দিয়ে 9 করি, দেখুন এই জায়গাটায় কিন্তু এটা হিস্টোরি আকারে সেভ থেকে যাচ্ছে। এই সেভ থাকাটা কিন্তু জাভা স্ক্রিপ্টকে বোঝাতে হবে যে যখন কোনো বাটনটা প্রেস করা হবে তখন যেই অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা এখানে হিস্টোরিতে জমা থাকবে। পরবর্তীতে কোনো অপারেটর, এগুলোকে বলা হচ্ছে অপারেটর, এই অপারেটর ইউজ করার পর আবার যখন কোনো কি প্রেস করা হবে তখন সেই অপারেটর এবং পূর্বে যে প্রেসকৃত ইনপুট, সেই দুইটাই হিস্টোরিতে জমা থাকবে। তার পরবর্তীতে যখন আমরা ইকুয়াল করব তখন কিন্তু আমাদের ফলাফলটা আসবে। সুতরাং এখানে কিন্তু টাইমিং প্লাস হিস্টোরির ব্যাপারটা জড়িত, যেটা আমরা জেএস যখন ফাইল করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা যেহেতু এইচটিএমএল লাগে ফরম্যাটটা দাঁড় করাই, তারপর আমরা জেএসএসটা দেখবো। তো হিস্টোরি, এই হিস্টোরির ভিতরে আমরা আমাদের হিস্টোরি কি থাকতেছে, একটা মান, একটা সংখ্যা, সেই জন্য আমরা এইটাকে আমরা আরেকটা আইডি দিয়ে ডিক্লেয়ার করে দিতে পারি। যেমন আমরা যদি একটি পি ট্যাগ নেই, পি ট্যাগের কাজ তো প্যারাগ্রাফ, আমরা সবাই জানি। আর আমরা এই নর্মাল ট্যাগগুলো খুব আস্তে আস্তে বা টাইপ করে করে লিখবো, কোনো শর্টকাট ইউজ করব না, কারণ আমরা প্রথমেই প্র্যাকটিস করতেছি, 2টা ক্লাস এরকম প্র্যাকটিস করব, তারপর আমরা খুব দ্রুত শর্টকাট টেকনিকগুলো ইউজ করে খুব তাড়াতাড়ি কোডগুলো শেষ করে ফেলবো। এবার পি ট্যাগ, এই পি ট্যাগেও কিন্তু আমরা আমাদের একটা নাম ব্যবহার করব, বা ক্লাস দিয়েও করতে পারি, আইডি দিয়েও। আপাতত আরো 5টা মতো আইডি দিয়ে করি, তারপর আমরা ক্লাস দিয়েও করব, অর্থাৎ একই প্রজেক্টের ভিতরে আমরা অনেক কয়টা জিনিস অ্যাড করব, তাহলে আমাদের অনেক কয়টা বিষয় ক্লিয়ার হবে। তাহলে পি ট্যাগ, এই পি ট্যাগের ভিতরে আমরা একটা নাম দিই আমাদের যেই প্রজেক্টটা থাকতেছে, অর্থাৎ এই যে আইডিটা, এই আইডি যেটা আমরা নেব, এই আইডি কিন্তু আমাদের ওই জেএস ফাইলে কাজ করাতে হবে। সেই জন্য এখন যদি আমরা এই আইডিতে কিছু লিখে দিই আর এই জায়গাটা, এই যেখানে এই জায়গাটা যদি আমরা ফাঁকা রেখে দিই, তাহলে কিন্তু এইচটিএমএল আমরা এখন ফলাফলটা দেখতে পারবো না। কিন্তু এই যে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আইডির এখানে যদি আমরা একটা নাম উল্লেখ করে দিই আর এই নাম ধরে যখন আমরা জেএস ফাইল করব তখন যদি ইন করাই বা লিঙ্কিং করাই, তখন আমাদের বিষয়টা হিস্টোরিতে লিঙ্ক নেবে, কোনো রকম সমস্যা হবে না। সেই জন্য আমরা আগের কাজগুলো যেগুলো প্রয়োজন, মানে পুরো প্রজেক্টটা কমপ্লিট করতে, সেই কাজগুলো সম্পূর্ণটা করে নেব। তো আইডিতে আমরা হিস্টোরি একটা দিয়েছি, ব্যবহার করেছি, সেই জন্য আমরা এটার সাথে কিছু ভ্যালু কথাটা অ্যাড করে দিই, অর্থাৎ ভ্যালু যদি লিখে দেওয়া হয় তাহলে কিন্তু হিস্টোরি ভ্যালু, অর্থাৎ হিস্টোরি যে মানটা রয়েছে সেই মানটা আমার এখানে অ্যাড থাকবে। আমরা কিন্তু কোনোটাই শর্টকাট ইউজ করিনি, অনেক কিন্তু রিকমেন্ড আসছে, প্লাস এখানে যদি আমরা জিন কোডিং ব্যবহার করতাম আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্ত কোডগুলো, ডিপগুলো ক্লোজ বা স্টার্ট করা, এন্ড করা, এগুলো খুব তাড়াতাড়ি হতো। তো আমরা সেগুলো করব না, আমরা পরবর্তীতে যাব। এবার প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা কিন্তু এটা নিয়ে নিলাম আরেকটা আইডি ইউজ করে। এবার এই যে ডিপটা হিস্টোরি, হিস্টোরির ভিতরেই কিন্তু আমাদের হিস্টোরি ভ্যালুটা থাকতেছে। সুতরাং এইটার বাইরে আমাদের বের হয়ে চলে আসতে হবে, কারণ আমাদের যেই কাজটুকু করলাম এতক্ষণ ধরে এখান থেকে এই পর্যন্ত, এইটুকু জায়গার ভিতরে কিন্তু আমরা 2টা আইডি ব্যবহার করেছি, একটা আমাদের হিস্টোরি এবং আরেকটা আমাদের হিস্টোরি ভ্যালু। এই জিনিসটা যখন করা হয়ে গেল, এখন যদি এই ডিপটার ভিতরে আমি আবার কিছু ডিপ ইউজ করি, তাহলে যখন আমি সিএসএস বা জেএস করব তখন আমার লিঙ্কিং করালে জিনিসটা সঠিকভাবে
পিক্সেল বা মার্জিনে থাকবে না, আমার এই যে বাটনগুলো সেগুলো উপরে উঠবে বা নিচে নেমে যাবে। সেজন্য আমরা যেহেতু মেইন ডিভের ভিতরে এরকম দুইটা ডিভ নিলাম, এবার এর ভিতর থেকে বেরিয়ে এইগুলো করার জন্য একটা আলাদা আলাদা আমরা ডিভ নিয়ে নেব। তো হিস্টোরি ভ্যালু এবং আমাদের ডিপ যেটা নিয়ে এলাম সেটা হয়ে গেল। এবার আমাদের আর একটা বিষয়, এই যে ডিপটা কমপ্লিট হয়ে গেল, এই ডিপের নিচে অর্থাৎ বের হয়ে যে যদি আমরা আর একটা ডিপ নিই এবং সেই ডিপের কিছু কাজ আমরা কিন্তু এখন দেখব। তাহলে আমরা লিখি তো আর একটা ডিপ নিলাম। এই আর একটা ডিপ নেওয়ার কারণটা আমি বলি আগে। এই যে আমাদের এখানে যখন আমি এটা পুরা ক্লিয়ার করে দিই, 7 লিখলাম, সেটা আমার থাকলো এই জায়গাটাই। যখন আমি একটি অপারেটর ইউজ করলাম তখন চলে গেল আমার হিস্টোরিতে। এবার আমি যখন আরেকটি কি প্রেস করলাম তখন এটাও থাকলো এখানে। এবার আউটপুট অর্থাৎ আমার উত্তর বা ফলাফলটা কিন্তু এই জায়গায় শো করবে, অর্থাৎ ইকুয়ালে প্রেস করলেই কিন্তু আমার এখানে শো করতেছে। তাহলে এই অংশটার জন্য আমার আলাদাভাবে একটা ডিপ নেওয়া উচিত, যেই ডিপটা নিলে জাভা স্ক্রিপ্টে যখন আমি করব তখন আমার এই লিঙ্কিংটা করালে কোনো রকম সমস্যা হবে না। আর যদি আমরা এখন এই HTML এর লিঙ্কগুলো স্কিপ করে যাই অর্থাৎ এই ডিপগুলো না নিই, পরবর্তীতে আমাদের কাজগুলো আমরা মন মতো চেঞ্জ করতে পারবো না। সেজন্য এখানেও আমরা একটা ডিপ বা আইডি দিয়ে আলাদাভাবে নির্দিষ্ট করে নেব। তো যেহেতু কথা বলতে যে আউটপুট কথাটা বললাম, আমরা এখানে তাহলে আউটপুটও লিখতে পারি। অর্থাৎ আমাদের যে ফলাফলটা আমরা পাইতেছি সেই ফলাফলটার আমরা একটা ডিপ নিলাম, সেই ডিপে ফলাফলটাকে বা আইডি দিয়ে আউটপুট দিলাম। তো এখানে দেখুন হিস্টোরিতে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছিলাম এবং আইডি দিয়ে হিস্টোরি ভ্যালু দিয়ে দিলাম, এবং এই ডিপের ভিতরেও কিন্তু আমরা সেম ভাবে একটা প্যারাগ্রাফ ট্যাগ আমরা নেই। প্যারাগ্রাফ ট্যাগ নেওয়ার পর আমাদের এখানেও কিন্তু আমরা একটা আইডি ব্যবহার করব, কারণ আমরা কিন্তু কাজ শুধুমাত্র HTML এর যে প্রজেক্টটা এটা করব না, আমরা এই HTML স্ট্রাকচার এমন ভাবে লিখব যেন আমাদের জাভা স্ক্রিপ্ট করতে কোনো রকম সমস্যা হয় না, প্লাস আমরা নিজেদের মন মতো সবকিছু চেঞ্জ করতে পারি। তো এখানে আইডি আবার ব্যবহার করি। তো এই আইডিতে আমরা যেহেতু উপরেরটা হিস্টোরি ভ্যালু দিয়েছিলাম আর এটার নাম আউটপুট দিয়েছি, তাহলে এটার নাম আমরা আউটপুট ভ্যালু দিতে পারি প্যারাগ্রাফের ভিতরে। এখানে কি আমরা কিছুই লিখবো না এখানে, কারণ এখানে আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আমরা কিন্তু এই HTML কোনো ডিসপ্লে হোক সেটা আমরা কিন্তু এই জন্য লিখতেছি না। আমরা লিখতেছি যেন এই প্যারাগ্রাফ ট্যাগটাকে এই আইডি যে নামটা দেবো সেই নামটা ধরে জেএসএ আমরা লিংক করাতে পারি, সেই জন্য আমরা এখানে লিখতেছি। এই হলো আমাদের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। এবার আমরা এখানে নাম দিয়ে দিই আউটপুট ভ্যালু দিই, তাহলে আউটপুট ভ্যালু। এখানে যে নাম দেবো আমরা পরবর্তীতে সেই নামটাই সিএসএস এ ব্যবহার করব। তো আউটপুট ভ্যালু মোটামুটি করার পর আমাদের এই অংশটুকুর কাজ কিন্তু পুরাটাই শেষ। এই যে এতটুকু, অর্থাৎ এই যে ইমেজটা যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত আমাদের কন্টেইনার, এবং এখান থেকে এই পর্যন্ত আমাদের 2 থেকে 3টা অংশে ভাগ হয়েছে। একটা হলো শুধুমাত্র আউটপুট যেটা আমরা ফলাফল দেখতেছি, আর একটা হলো হিস্টোরি। তাহলে এই যে আউটপুট এবং হিস্টোরি এই দুইটা, আর এখান থেকে টোটাল একটা মানে মেইন, তাহলে মোট কিন্তু আমাদের 3টা। এই 3টার মূল হলো এখান থেকে এই পর্যন্ত একটা, এর ভিতরে আউটপুট একটা, হিস্টোরি আর একটা। সেই কারণে আমরা ডিপগুলো ব্যবহার করেছি 3টা আলাদা আলাদা করে। তো প্রত্যেকটা প্রজেক্ট যখন আপনারা করবেন কোনো কোড কিন্তু মুখস্থ করা যাবে না। অর্থাৎ আমরা এই প্রজেক্টটা করতেছি বলে আমরা এরকম ভাবে ডিপ নিতেছি। আপনার যে কোনো ভাবে ডিপ নিয়ে বা কন্টেইনার আপনি যেভাবে নেন না কেন, আপনার মিলাতে হবে যে আপনার প্রজেক্টটা যেমন আছে সেমন ভাবে কিন্তু পিক্সেল পারফেক্ট ভাবে আপনার HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই জিনিসটাকে কোড করা। আর মুখস্থ যদি আপনি করেন যে আমি এখানে এত নেবো ওখানে এই মানটা নেব, তাহলে কিন্তু আপনার প্রজেক্ট ভিত্তিক যখন আলাদা রকম আউটপুট আপনার কাছ থেকে আশা করা হবে তখন আপনি দিতে পারবেন না। এজন্য প্রত্যেকটা টপিকসের বিস্তারিত বুঝবেন, তারপরে সেই অনুযায়ী লিখবেন, কোনো জিনিস মুখস্থ করা যাবে না। এটা হলো তাহলে আউটপুট ভ্যালু। তাহলে আমাদের আউটপুট ডিভের ভিতর আমরা আউটপুট ভ্যালুটা দিয়ে দিলাম। এবার আপাতত আমাদের যে আউটপুট ভ্যালুর পরে যে ডিপটা কমপ্লিট করছিলাম এই ডিপটা আমার শেষ হয়ে গেল রেজাল্ট। অর্থাৎ আমি আগেই বলছি এই রেজাল্টের ভিতরেই কিন্তু আমরা এই কাজগুলো করলাম, এই একটা আর এই একটা, 2টা, অর্থাৎ 3টা কাজ আমরা শুধুমাত্র এইটা অংশ যখন করলাম।
এই যে এতটুকু অংশ, এই অংশটার জন্য আমরা 3টা ডিপ ব্যবহার করলাম এবং মূল যেটা ছিল সে মেইন ডিপ বা কন্টেইনার সেটা আমরা ইউজ করেছি। তো আপাতত তাহলে আমাদের রেজাল্টের কাজটা শেষ। আমরা রেজাল্টের পরবর্তীতে চলে আসি। এজন্য ডিপের বাইরে আমরা চলে আসব। ডিপের বাইরে যখন চলে আসলাম তখন আমরা আউটপুটটা দেখি। দেখুন ডিভের বাইরে মানে এই যে আউটপুট, এই রেঞ্জের বাইরে যখন আমরা আসলাম, নিচের এই যে এখান থেকে এই পর্যন্ত যে অংশটা, এটা কিন্তু আমাদের কিবোর্ড, অর্থাৎ আমাদের ক্যালকুলেটর কিবোর্ড। আমরা এখানে প্রেস করব, বাটন হবে, বা আমাদের যেটা দরকার সেটা আমরা রাখবো বা কেটে দেবো একটা একটা, অথবা ক্লিয়ার করে দিতে পারি। আমরা আরো ফাংশন অ্যাড করব, কিন্তু নর্মালি আমরা যেই নর্মাল ক্যালকুলেটর গুলো থাকে সেই ফাংশন গুলো এখানে অ্যাড করেছি। আর একটার পর একটা ফাংশন আমরা অ্যাড করতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। আমরা জাভাস্ক্রিপ্টের সেগুলো দেখবোই সবই। এবার আমরা এই ডিভের বাইরে এসে আমাদের যেই কিবোর্ড আছে সেই কিবোর্ডের জন্য আমরা আর একটা ডিভ ব্যবহার করে নিই। তাহলে আমাদের কিবোর্ডটা সম্পূর্ণটা একসাথে থাকবে, এই কিবোর্ডে আউটপুটের কোনো অংশটা থাকবে না। তো যেহেতু আমরা ইয়ে করে দিই একবারে, যেহেতু আমরা আইডি দিয়ে আরেকটা নাম ডিক্লেয়ার করে দিতে পারি, তাহলে আমাদের এই যে কিবোর্ড এটা মনে থাকবে যে আমাদের এই ডিপটা বা এই সেকশনটা আমরা কিবোর্ড নামে নিয়ে নিচ্ছি। ওকে, লেখা থাকলো যে কিবোর্ড, তাহলে এই ডিপটা আমাদের কিবোর্ড। আমি যদি আউটপুটে যাই তাহলে কিবোর্ডের যে ডিপটা নিয়েছি এটাই কিন্তু অনেক কয়টা পার্ট আছে, সুতরাং আমাদের এখন অনেক কয়টা সেম ট্যাগ গুলো লিখতে হবে, যেগুলো আমরা ওপরে কিন্তু কোনো ট্যাগই আমরা ইউজ করিনি, যেহেতু উপরের অংশটা আমাদের শুধু আউটপুট আর রেজিস্ট্রেশন বা আমাদের যে হিস্টোরি থাকে সেই হিস্টোরি থাকবে, সেই জন্য ওপরে আমাদের বেশি ট্যাগ ইউজ করা লাগেনি। এবার আমরা সিমিলার ট্যাগ এই কিবোর্ডের ভিতরে কিন্তু অনেক কয়টাই ইউজ করতে হবে। তো আমরা একটু হিসাব করে নিই যে আমাদের মোট কতগুলো আমাদের বাটন ট্যাগটা লাগতে পারে। হ্যাঁ, এই যে দেখুন, এক এই পাশটা আমরা হিসাব করি, 1 2 3 4 5, এই পাশে আমাদের আছে মোট 5টা। এবার আমরা একটু খেয়াল করি, এই একটা বাটন, এই একটা বাটন, এই একটা বাটন এবং এটাও বাটন। তাহলে এইভাবে যদি আমরা হিসাব করি, দেখা যাচ্ছে অনেক কয়টা বাটন কিন্তু আমাদের কাজে লাগবে। অর্থাৎ আমরা এইভাবে ধরবো, এইটা 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 এইটা, এইভাবে 4টা একবারে, আবার এটা 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 এটা, এই 4টা একবারে। অর্থাৎ আমরা এইভাবে করব যে 1 2 3 প্লাস এই যে এমটি 0 এমটি ইকুয়াল সি সিই, মানে আমাদের যে আমরা ক্লোজ করে দেবো, আবার ব্যাক স্পেস দেবো। এইভাবে আমরা একটা একটা করে পার্ট বাই পার্ট করে নেবো। এখানে আমরা টেবিল ইউজ করবো না এই কারণেই, কারণ ক্যালকুলেটরে কখনো কখনো আমাদের এই যে মার্জিন বা আমাদের বর্ডার প্রয়োজন হয় না। আর যদি আমরা কোনো টেবিল না ইউজ করি তাহলে আমাদের বর্ডার প্রয়োজন হলেও আমরা দিতে পারবো, বর্ডার প্রয়োজন না হলে তো এমনি নর্মালি থাকবে। আবার এখানে আমরা অন্য কোনো পিকচারের গ্রেডিয়েন্ট কালারটাও ব্যবহার করতে পারবো যেন একটু সুন্দর লাগে বাটনগুলো, সেগুলো আমরা দেখবো। এবার যেহেতু ডিমের ভিতরে কিবোর্ড আমরা নিয়েছি, এবার আমরা একটা বাটন ক্লাস সম্পূর্ণরূপে একটা লিখবো, লেখার পর আমরা ওইগুলো কপি করে নেবো। আমাদের কোড কিন্তু প্রায় শেষ, অর্থাৎ আমরা কথা বলে বলেই শেষ করে ফেলবো। দেখুন, এই যে বাটন ট্যাগ নিলাম, এই বাটন ট্যাগে আমরা একবার অ্যাট্রিবিউট লিখি। তো এতক্ষণ ধরে আমরা আইডি লিখেছি, এবার মনে করেন এই বাটন ট্যাগের ভিতরে আমরা ক্লাস আইডি দুইটা একসাথে ইউজ করতে পারি, অথবা শুধুমাত্র আইডি ব্যবহার করতে পারি। তো ক্লাস আমরা একবারে লিখছি, ব্যবহার করি। তো বাটন ক্লাস, এই ক্লাস ব্যবহার করার উদ্দেশ্য তো সবাই জানেনি, যে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে চাচ্ছি, যে আমাদের এই বিষয়টা কোন জিনিসের, সেই বিষয়ের নামটা দেওয়ার জন্য আমরা চেঞ্জ করব প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে। এবার এই যে ক্লাসটা দিলাম, এই ক্লাসটা আমরা একটু খেয়াল করি, আমাদের আউটপুটে যাই, আমরা করতেছি প্রথম এই লাইনটা, প্রথম লাইনে আছে সি, সি মানে আমরা ক্লোজ ধরেছি, অর্থাৎ আমরা যদি এখানে 7 8 করি, এটা ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। তাহলে এটা যে ক্লোজ, সেই জন্য আমাদের এইগুলো কি, আমরা আরেকটু বিষয় বুঝি। এই যে 1 2 3 4 এগুলো তো নাম্বার, এটা তো আমরা সবাই বুঝি। আর এই যে প্লাস মাইনাস বা ইকুয়াল বা আমাদের অন্য যে অপারেটর গুলো আছে এগুলোকে বলা হয় অপারেটর, অর্থাৎ একটা অপারেশন সম্পূর্ণ করে যে, সেটা হলো আমাদের অপারেটর। তাহলে এই অপারেটর গুলোর অপারেটর নাম দেব, এইগুলোর আমরা নাম্বার নাম দেব। তাহলে আমাদের প্রজেক্টে কোনো রকম কঠিন কিছু থাকবে না, সবকিছু আমাদের
নজরেই থাকবে যে আমরা কোনটার কি নাম দিয়েছি এবং চেঞ্জ করতে পারবো আমরা সবকিছু। কারণ এই প্রজেক্টটাই তো আপনার ক্লায়েন্ট আপনাকে দেবে না। আপনাকে যদি কোনো সময় ক্যালকুলেটর রিলেটেড কোনো প্রজেক্ট দেয়, যেন আমরা এই একটা প্রজেক্ট পেরেই যে কোনো ধরনের ক্যালকুলেটর আমরা ডিজাইন করতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই, মানে সক্রিয়ভাবে থাকবে, সেই রকম ভাবে কিন্তু আমাদের শিখতে হবে। আমরা যদি শুধু এই কোডটা মুখস্থ করে এরকম একটা ক্যালকুলেটর তৈরি করে ছেড়ে দিই বা আমরা রেখে দিই, তাহলে কিন্তু আমাদের শেখাটা পারফেক্ট হবে না। এই জন্য এমনভাবে শিখবো যেন আমরা এই একটা ক্যালকুলেটর দিয়েই বিভিন্ন ধরনের ক্যালকুলেটরের স্টাইল প্লাস ক্যালকুলেটরের সিস্টেম সবগুলো আমরা করতে পারি এবং অন্যান্য ফাংশন বা অপারেটরগুলো আমরা অ্যাড করবো। তাহলে আমরা এই এই লাইনটা করতেছি। তো এই লাইনের প্রথমে আমাদের আছে অপারেটর, এগুলো সবই অপারেটর, কারণ এখানে একটা নাম্বারও নেই। নাম্বার কিন্তু এখান থেকে শুরু, এই তিনটা নাম্বার, এই তিনটা নাম্বার, এই একটা নাম্বার, আর এগুলো কিন্তু অপারেটর। তাহলে অপারেটর বলা আছে কোনগুলোকে? যেগুলো কোনো কিছুর অপারেশন করে। যেমন আমরা যদি ইংলিশে একটু কথা বলি, ড্রাইভ, ড্রাইভ মানে চালানো, যিনি চালান তিনি ড্রাইভার। তো অপারেট মানে কোনো একটা অপারেশন করা, আর যিনি করেন তিনি হলে অপারেটর। তো এইভাবে যদি আমরা নর্মালেও বুঝি, তাও কিন্তু আমাদের এই বিষয়গুলো নর্মালি থাকবে, প্লাস কোনো কঠিনই হবে না। তাহলে আমরা ক্লিয়ার করে দিই এবং আমরা কোডে এই জিনিসটা লিখে ফেলি। তাহলে যেহেতু আমাদের প্রথমে অপারেটর আছে, সেহেতু আমরা এটার নাম অপারেটরে দিতে পারি। ওকে, অপারেটর। তো এই যে অপারেটর দিয়ে দিলাম, এই অপারেটর দেওয়ার পর এই অপারেটরটা যখন আমরা জেএস ব্যবহার করব, তখন কি হিসাবে কাজ করবে? এই যে সিটা বা ক্লোজটা আমি 7 লিখলাম, এখানে ক্লিক করলে আমার এটা ক্লোজ মানে এখান থেকে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা আমি ক্লোজ হিসাবে যদি আমি কাজ করাতে চাই বা আমার মুছে ফেলাতে বা আমার সম্পূর্ণ ডিলিট করে ফেলাতে কাজ করতে হয়, তাহলে আমরা আরেকটা নাম দিয়ে আইডেন্টিফাই করে দিতে পারি। অর্থাৎ এখানে যেহেতু আমরা ক্লাস ব্যবহার করেছি, এখানে আমরা আইডি ব্যবহার করি, একই লাইনে ব্যবহার করব, কোনো রকম সমস্যা নেই। আমরা সিএসএস এ আরো বিস্তারিত লিখব। তাহলে এই আইডি দিয়ে আমরা কি করতে চাচ্ছি? ক্লিয়ার করে দিতে চাচ্ছি। যত রকম কোডে আমরা লিখি না কেন কিবোর্ড দিয়ে, এইভাবে আমরা এখানে প্রেস করব, এটা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা করার জন্যই জেএস ফাংশনে যখন আমরা করব, তখন তো এইচটিএমএল কে আমাদের ওই কোডটাকে বুঝিয়ে দিতে হবে যে এই ট্যাগের এই জায়গাটায় যখন প্রেস করা হবে তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য আমরা এটার একটা আইডি দিয়ে নাম দিয়ে দেবো। যেহেতু আমরা ক্লিয়ারই করব, সেহেতু আমাদের ওই সেম নামটাই রাখতেছি, তাহলে আমাদের মনে থাকবে, প্লাস কোনো রকম মুখস্থ করা বা কোনো রকম ইয়ের দরকার হবে না। তো ক্লিয়ার দিয়ে দিলাম। ক্লিয়ার দেওয়ার পর আমরা কিন্তু এই যে বাটন ট্যাগটা শুরু কেবল করতেছিলাম, তখন থেকে লেখা শুরু। তাহলে এই বাটন ট্যাগের যে লেস দেন গ্রেটার দেন আমাদের বাকি আছে, সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম। তাহলে এই বাটনের ভিতরে ক্লাস এবং আইডি দুইটাই আমরা ইউজ করে ফেললাম। এবার এই বাটনে, অর্থাৎ এই যে প্রথম বাটনটা আমরা লিখতেছি, এখানে আমরা সি অক্ষর লিখেছি বা সি একটা বর্ণ লিখেছি। এই সি বর্ণটা যেন শো করে, সেই শো করার জন্য আমরা কি করব? আমাদের এই জায়গাটায় সিটা প্রেস করে দিলাম। এবার আমরা আমাদের যে বাটন ট্যাগ আছে, সেই বাটন ট্যাগটা ক্লোজ করে দিলাম। তো দেখুন, ক্লোজ করলে আমরা একটা স্ল্যাশটা দিয়ে দিই, এই যে আমাদের বাটন ট্যাগটা কিন্তু কমপ্লিটলি ক্লোজ হয়ে গেল। তাহলে একটা বাটন ট্যাগ নিলাম এবং তার একটা ক্লাস দিয়ে নাম দিলাম অপারেটর, এবং আইডি দিয়ে বলে দিলাম যে এখানে ক্লিক করলে যখন আমরা জেএস করব, তখন এই আইডিটাকে আমরা বুঝিয়ে দেব যে এখানে যদি কখনো এই বাটনটাকে প্রেস করা হয়, তাহলে যতগুলো মান থাকবে সমস্ত মানগুলোকে সে মুছে দেবে বা ক্লিয়ার করে দেবে বা এখান থেকে সরায় দেবে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা এতক্ষণ ধরে করলাম। এবার আমরা যেহেতু আমাদের কতগুলো বাটন লাগতে পারে সেটা আমরা একটু খেয়াল করে নিই। দেখুন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটু চোখ দিয়ে একটু মানে নজর দিয়ে একটু কিন্তু ক্লিয়ার করে গোনা যায় যে আমাদের কয়টা বাটন। যেহেতু এই একটা বাটন হলো, এই একটা বাটন হবে, এই একটা বাটন হবে, এই একটা বাটন, এইভাবে আমাদের মোট কয়টা বাটন মতো লাগতে পারে? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখেন হিসাব করে, 1 2 3 4, 1 2 3 4 5, 4 5 20। তাহলে 20টা বাটন ট্যাগ কিন্তু আমাদের লাগবে এই শুধু এই কিবোর্ডটা অংশটুকু করার জন্য। তো অনেক সময় আবার অনেকে যদি কনফিউশন থাকেন যে এখানে তো ফাঁকা, অর্থাৎ জিরোর এই পাশে তো কোনো হ্যাশ বা ফোনে যেমন থাকে সে চিহ্ন তো আমরা রাখি নাই, তাহলে এইগুলো এমটি দিয়ে দেবো আমরা। এমটি দিয়ে দিলে এই জায়গাগুলো ফাঁকা থেকে যাবে।
তাহলে আমরা এটা করার জন্য আমাদের কিন্তু নেওয়া লাগবে, আমরা যেই জায়গাটা এমটি রাখবো সেটাও কিন্তু একটা বাটন ট্যাগ নেওয়া লাগবে, নিলেই আমাদের পারফেক্টলি হবে। আর যদি আমরা না নেই তাহলে দেখা যাবে এই অংশটা, এই যে জিরো, আমরা এখানে সেট হবে না, জিরোটা বিভিন্ন জায়গায় আমাদের মন মতো আমরা সেট করতে পারবো না। তাহলে মোট আমাদের 20টা লাগবে আপাতত, আমরা বুঝলাম। তারপরেও যদি আরো বেশি লাগে আমরা আরো বেশি বড় প্রজেক্ট করব, আরো বেশি নিয়ে নেব। তো এর ভিতরে আরেকটু কথা বলি, এই যে বাটনগুলো নিচ্ছি এই লাইনটাই কিন্তু সবই অপারেটর, কিন্তু এই লাইনে এসে কিন্তু 3টা নাম্বার একটা অপারেটর, 3টা নাম্বার একটা অপারেটর, 3টা নাম্বার একটা অপারেটর, এখানে একটা এমটি, এখানে একটা নাম্বার, এখানে একটা এমটি, এখানে একটা অপারেটর। তো সেম জিনিসটাই আমরা এখন লিখতে হবে। শিফট হোম 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, যদি কম বেশি হয় আমরা পরবর্তীতে আবার সেটা দিয়ে দেব। তো এখানে আমরা একটু ই করে নিতে পারি, সমান করে। তো আমাদের এটা, এই যে এখানে যখন কাজ করবেন তখন এই ভিউতে যে ওয়ার্ড ওয়ার্ড এখানে মার্কে ক্লিক করে দেবেন। আর যদি ক্লিক করা না থাকে দেখা যাচ্ছে এই সাইডে চলে যাবে, কিন্তু সেই সময় তখন ওই জিনিসগুলো দেখতে খারাপ লাগবে, প্লাস আপনি নিয়ে আসতে অসুবিধা হবে। এগুলো কিন্তু আমাদের এমন রাখলে হবে না, আমাদের পুরোটা আবার চেঞ্জ করতে হবে। এখন এখন মোটামুটি কাজ আছে শুধুমাত্র আমাদের যে যেখানে বাটন আমরা নাম্বার দিয়েছি সেখানে নাম্বার, যেখানে আমাদের অপারেটর আছে সেখানে আমাদের অপারেটর, এবং এই যে আইটেমগুলোর নামগুলো আমাদের চেঞ্জ করতে হবে। যদি আমরা নামগুলো না চেঞ্জ করে শুধু একরকম রেখে দিই তাহলে জেএসএস এ কিন্তু আমরা আলাদা আলাদা ফাংশন ইউজ করতে পারবো না, কারণ আমরা যখন এখানে প্রেস করছি তখন কিন্তু সে নাম্বারই উঠতেছে, আমি যতবার প্রেস করবে এই নাম্বারটাই উঠবে। আর এটাকে কিন্তু ব্যাক স্পেস হিসাবে ব্যবহার করা হয়েছে, তাহলে এটাকে আমি যতবারই ক্লিক করবে একটা একটা করে সে কিন্তু চলে যাবে। তাহলে এই ফাংশনটা বোঝানোর জন্য এই যে 2 নম্বরে যে আমি সিই ব্যবহার করেছি বা ব্যাক স্পেস দিয়ে বুঝাইছি, এই ব্যাক স্পেসকে কিন্তু আবার ব্যাক স্পেস নামেই আমরা লিখে রাখবো, তাহলে আমাদের মনে থাকবে, বা আমরা জেএস ফাইল যখন করব তখন আমরা ওটা দিয়ে দেবো। তো দেখুন বাটন ওয়ানটা মানে প্রথম যেটা সেটা ক্লিয়ার থাকলো। এবার বাটন 2 নম্বরে যে বাটনটা আছে সেটাও আমাদের কিন্তু অপারেটর, সুতরাং অপারেটরে আমরা রাখলাম এখানে, এই যে এই জায়গাটায় অপারেটর। এখন খালি আমরা চেঞ্জ করব, আর কোনো কাজ আমাদের মনে হয় নেই, মানে আমাদের এই প্রজেক্টটাই এইচটিএমএল আর কোনো কোড মোটামুটি লেখা লাগবে না, এইটুকু লিখলে কমপ্লিট। এবার এই যে আইডি ব্যবহার করেছি এই আইডিতে কিন্তু আমরা আর ক্লিয়ার কথাটা রাখবো না, কারণ আমরা যখন জেএসএ ফাংশন ব্যবহার করব অর্থাৎ জাভা স্ক্রিপ্টে, সেই সময় যদি এটাও ক্লিয়ার করি এটাও ক্লিয়ার করি তাহলে দুইটা বাটন প্রেস করলে ক্লিয়ার হয়ে যাবে, মানে একবারে সব ডিলিট হয়ে যাবে বা মুছে যাবে মানগুলো। আমরা তো ওটা চাবো না, আমরা কি করব একটা ব্যাক স্পেস অর্থাৎ একটা একটা করে যেন ডিলিট হয় বা একটা একটা করে মোছে, সেই জন্য এটার নামও আমরা আলাদা দিয়ে রাখবো। তাহলে এটার নাম আমি ব্যাক স্পেসই দিচ্ছি। ওকে, ব্যাক স্পেস। তো এই একই নামটা আমরা কি অক্ষরে দেখতে চাচ্ছি আমাদের মতো যদি আমরা করতে চাই, আপনারা অন্য কোনো সংকেত দিতে পারেন, আমি এখানে সিই দিয়েছি, মানে আমাদের পিকচারটাই। এবার আমরা তাহলে সিইটাই এখানে দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের করতে হবে এটা অপারেটর, অর্থাৎ পরপর সাইডটাই কিন্তু আমাদের অপারেটর। দেখুন একটা দুইটা তিনটা চারটা, এই সাইডটাই আমাদের অপারেটর, যেহেতু এই অপারেটর আমাদের চেঞ্জ করা দরকার নাই। এই যে ক্লিয়ার যেখানে আছে সেখানে আমরা চলে আসি, এই ক্লিয়ার তো আমাদের রাখা দরকার নেই। আমরা এবার ওটা আমাদের যেটা ছিল, আমরা কি ছিল সেটা আমরা দেখে নিই। ওকে, আমরা আমাদের মতো ইউজ করি এবার। তারপরে এই যে যেখানে আমরা সি লিখছিলাম সেখানেও তো আমাদের সি যেটা সেটা থাকার কোনো দরকার নেই, আমরা এখানেও আমাদের যেই অপারেটরটা সেটাই ইউজ করতেছি। এবার আমরা চলে আসি 4 নম্বরটায়, 4 নম্বরটাও কিন্তু আমাদের অপারেটর। 4 নম্বরটায় আমাদের আছে হলো ভাগ বা ডিভিশন যেটা, তো আমরা জাস্ট এটা দিয়ে রাখি। এখানেও আমরা একটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হলো আমরা যখন ডিভিশন করব তখন কিন্তু এই ডিভিশনের মানটা, এখানে কিন্তু একটু ফাংশন আছে অল্প, যেটা একটু বুঝতে পারলে জেএসএস এ আপনার কোনো রকম অসুবিধা হবে না। এই যে আমরা যখন এই 9 বা 9 তারপর 3 ইকুয়াল করলে কিন্তু 3, এই যে ভাগটা হয়ে যাচ্ছে। তো এখানে জেএসএস এর একটু ফাংশন আছে, জেএসএস এর ফাংশনটা আমরা তখনই দেখব, এখন শুধুমাত্র এইচটিএমএল এ জাস্ট কিছুটা আমরা এখানে
অ্যাড করে দেব, যেন আমাদের পরবর্তীতে যখন জেএসএস যাব তখন এখানে আর কোনো প্রশ্ন না থাকে। আমরা এখানে আমাদের যে অ্যান্ড থাকে না, এটা আমাদের ডলার সাইন দেওয়ার প্রয়োজন নাই, আমরা এটা দিই এবং এটা দিই। ডলার সাইন এবং যে হ্যাশ যে চিহ্নটা আমরা ব্যবহার করি, এই হ্যাশ চিহ্ন ব্যবহার করে আমরা কি করব, আমাদের ওটা ভাগ যে অপশন, অর্থাৎ আমাদের ভাগ হবে সবসময়, ডিভিশন হবে। আমরা যখনই ভাগ করতে যাচ্ছি তখন ওই বাটনটা প্রেস করলে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে নর্মালি ছোট্ট করে 2 4 7 তারপর আমরা সেমিকলন ব্যবহার করে থাকি। তাহলে আমাদের কি হবে, এই যে অপশনটাকে যখন আমরা বুঝাবো যে আমার এই অপশনে যখন ক্লিক করা হবে তখন তুমি ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই যে ক্যালকুলেটরকে যখন আমরা এই যে 8 লিখলাম, এখানে 38 এখানে দিলাম, 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের 19 হয়ে যাবে। এই যে হয়ে যাচ্ছে, এই জিনিসটা অপারেটরকে জাস্ট একটু বুঝিয়ে দেবো। আমাদের এই যে অংশটুকু, এইটুকু একটা কাজ, আর এইগুলো কিন্তু একটু আলাদা কাজ, অর্থাৎ এইগুলো কিন্তু আমাদের মূল যে অপারেটর সেই অপারেটর গুলোই। আর এইগুলো তো আমাদের নাম্বার, এই নাম্বারগুলো আমাদের কোনো রকম চেঞ্জ মানে কোনো কষ্ট হবে না, প্লাস আমাদের কোনো ইফেক্ট পড়বে না। আমাদের মূল ইফেক্টটা কিন্তু এই জায়গায় এই কাজটা হবে। তো এবার আমরা আমাদের এটা করলাম, তাহলে আমাদের 4টা শেষ হয়ে গেল। তো 4টা যখন শেষ হলো, 5 নম্বরে যখন আমরা আসলাম তখন কিন্তু আমাদের এখানে খেয়াল করবেন আর লিখবেন, দেখেন 1 2 3 4 নম্বর, এবার 5 নম্বর 6 নম্বর 7 নম্বর পর পর 3টা কিন্তু আমাদের নাম্বার, আর লাস্টেরটা হবে আমাদের অপারেটর। তো এইভাবে একই জিনিস কয়েকবার লিখতে হবে। তো যেহেতু আমাদের এটা 5 নাম্বার, 1 2 3 4 5 নম্বর, এটা আমাদের হয়ে যাবে নাম্বার। তো আমরা নাম্বার দিয়ে দিলাম, আর এই জায়গাটায় আমাদের কত দিব, আমাদের মানটা কত, 7। তাহলে 7 8 9 পর পর আমরা তাহলে এখানে দিয়ে দেব, আমাদের যে ক্লিয়ার যে বাটনটা দিচ্ছি সেই জায়গাটায় আমরা 7 লিখে দিলাম, এবং এখানে যে সিটা ছিল এটাও আমরা 7 করে দিলাম। এবার এই যে অপারেটর যে কথাটা রয়েছে, এই অপারেটর তো আমাদের থাকার কোনো দরকার নেই, কারণ আমরা পর পর দেখছি আমাদের ক্যালকুলেটরের 3টাই আমাদের নাম্বার, অর্থাৎ 7 8 9। তাহলে সেই 7 8 9কেই আমরা এখানে ব্যবহার করে দেব, পর পর 3টাই আমাদের নাম্বার হবে। ওকে, 8 এবং 9। তাহলে 7 8 9 মানে সিরিয়ালটা মেইনটেইন করবেন, তাহলে এইগুলো ঠিক থাকবে। আপনি যেমন দেবেন সেমন হবে, কোনো সমস্যা নেই, এই অক্ষরগুলো চেঞ্জ করার কোনো ব্যাপারই নাই। এবার আমরা অপারেটরে আসব। তো আমাদের অপারেটর কিন্তু এখানে আছেই। এবার এই যে ক্লিয়ার যে অপশনটা দিয়েছি, এই অপশনে আমাদের মূলত কি আছে সেটাই খেয়াল করতে হবে। আমাদের কিন্তু আমরা ওই যে যখন গুণ করতেছি, সেই গুণ করার জন্য যে অপারেটর সেটা কিন্তু আমরা এখানে আইডি দিয়ে আমরা দিয়ে দিতে পারি। আর এখানে আমরা ছোট্ট করে একটু ফাংশন লিখে রাখি, যখন আমরা জেএস করব তখন যেন আমাদের কাজে লাগে। যে গুণ আর ভাগ আমি যখন করলাম তখন কিন্তু ছোট্ট করে আমরা একটা কিছু লিখে রাখলাম, যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো খুব সহজেই যে এটা আমাদের ভাগ, বা আমরা এটা ভাগ হিসাবেই ব্যবহার করতে চাইছি। এবার আমরা কি করেছি, ভাগের সময় আমরা কিছু সময় বা গুণের সময় আমরা করি কি, যে যখন একটা এরকম ভাবে নেই যে 5 না 195 এরকম যদি নেওয়া হয়, এরপর আমরা যদি ইনটু দিই, দেওয়ার পর যদি 5 দিই, তাহলে আমাদের কি হবে, এটা পুরো মাল্টিপ্লেক্সন হয়ে যাবে, অর্থাৎ আমাদের এটা গুণ হয়ে যাচ্ছে। এই যে গুণ হচ্ছে, এই গুণ, আমার ভিডিও দেখা যাচ্ছে। অক্ষর অক্ষর জি বলেন। রাসেল হক ভাই কিছু বলবেন? না ভাই না ভাই, ভিডিও শুরু করছি আমার। ও, সমস্যা নেই, ঠিক আছে। আমার যে কাজ প্রায় মানে কমপ্লিট হয়েছে, কিন্তু ক্লিয়ার বুঝতে হবে, মানে জেএস কিন্তু এই ফাইলটার সাথে সম্পর্কিত, সেই জন্য এটা খুবই স্লো করতেছি, প্লাস আপনাদের মানে পুরা লাইন বাই লাইন বোঝা লাগবে। যদি লাইন বাই লাইন না বোঝেন, ওই জেএস যখন যাব তখন কিন্তু মেলবে না, অর্থাৎ কথা কিন্তু তখন আর মেলবে না, কারণ ওইখানে ফাংশন ইউজ করব এইগুলোর, যেইগুলো আমরা এখন করেছি এইগুলোরই ফাংশন অ্যাড করব। যেহেতু আমি এখানে লিখে রাখছি, এটা আমি সেভ করে রাখবো নি, এরপর সিএসএসটা এর সাথে আমরা অ্যাড করব। তো আমরা এখানে যে ইনটু দিয়ে দিয়েছি, এবং এখানে আমরা যখন আমরা ভাগ করলাম তখন আমরা এন্ড ব্যবহার করে হ্যাশ দিয়ে রাখছিলাম। তো আমরা এখানে ব্যবহার করি এন্ড, এবার আমরা কিছু লিখে দিই,
কলন, ঠিক আছে। এন্ড টাইমস লিখে আমরা রেখে দিলাম। এখানে আমরা পরবর্তীতে যখন জেএস করব তখন আমাদের এখানে কিভাবে কাজ করে সেই ফাংশনটা লিখবো। তাহলে আমরা মার্ক করে রাখলাম এই একটা এবং এই একটা, এগুলোকে আমরা ফাংশনালি ব্যবহার করব। আর এই যে 8 9 এগুলোর তো কোনো ফাংশন আপাতত নেই, আপনারা হয়তো আউটপুট দেখলে বুঝতে পারবেন। এই যে 7 যখন ক্লিক করছে এর কোনো ফাংশনই নাই, অর্থাৎ প্রেস হবে, খালি কিবোর্ডের মতন প্রেস হবে, অন্য কোনো কাজ কিন্তু করবে না। আর এই অপারেটর গুলো কিন্তু নির্দিষ্ট একটা কাজ করবে, বা এই যে এই পাশে থেকে এই পাশে যেটা আছে উপর থেকে ডান পাশেরটা, এগুলো কিন্তু প্রত্যেকটা অপারেটরই কাজ করবে নির্দিষ্ট। সেই নির্দিষ্ট কাজ করানোর জন্য তাকে কিন্তু ফাংশন আকারেই বুঝাই দিতে হবে পারফেক্ট ভাবে। যদি আমরা সঠিকভাবে যেই লজিক দিয়ে বুঝাবো এটা কিন্তু সেই লজিকেই কাজ করবে। আর যদি আমরা বুঝাতে সক্ষম না হই তাহলে কিন্তু আমাদের কথা মতো প্রোগ্রামটা চলবে না। তাহলে প্রোগ্রামটাকে কন্ট্রোল করার জন্য বা প্রোগ্রাম দিয়ে বিভিন্ন অ্যাপস বা আমাদের যে কাজগুলো থাকবে, প্রজেক্ট থাকবে, প্রজেক্টগুলো কন্ট্রোল করার জন্য পুরা প্রোগ্রামটাকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা যতটুকুই পারবো ততটুকুই যেন বিভিন্নভাবে বিভিন্ন রূপে রূপান্তরিত করে ব্যবহার করতে পারি। এবার আমরা চলে যাই, আমাদের কাজ প্রায় কমপ্লিটই আছে। এই যে আমরা এই পর্যন্ত হয়েছে, এবার আমরা আসি আমাদের কি আছে সেটা একটু দেখে নেই। তো এটা আমার হয়ে গেল। এবার পর আবার তিনটা নাম্বার, অর্থাৎ 4 5 6, তারপর আমাদের একটা অপারেটর। তো আমরা এটা ইউজ করি। তো ক্লিয়ার ওটা আছে। এবার এই যে অপারেটর, তাহলে অপারেটর আমাদের কাজ কিন্তু ওটা হয়ে গেছে। এবার আমরা পরপর তিনটা নাম্বার ইউজ করব। এখানে যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটাই মনে করেন আপনার কাজে লাগবে ওই সিএসএস যে, সেই জন্য সেম নাম্বারটা আমি দিয়ে দিই এখান থেকে, দুইটা তিনটা। ওকে, তারপরটা আমাদের অপারেটর থাকবে। এবার আমরা এই যে ক্লিয়ার, আমরা তো প্রথম কপি করছিলাম ক্লিয়ার দিয়ে, সেজন্য সব কয়টা ক্লিয়ার লেখাই আছে। তো নাম্বার আমাদের কি থাকবে, আমাদের নাম্বার থাকছে হলো 4 5 6, তাই তো, একবার দেখি। নাম্বারে থাকবে 4 5 6, তাহলে আমরা পর 4 5 6টা লিখে দেবো এখানে। 4, এখানেও লেখা লাগবে, যেহেতু আমাদের আউটপুট মানে আমরা একটু রান করলে যেন দেখতে পাই সেটা। 5 এবং 5 এটাও, আর এটাও যেহেতু নাম্বার আমরা এটা 6 দিই, যেহেতু আমাদের সিরিয়ালে 6 আছে। 6 আপনি ক্যালকুলেটর যেই রূপে রূপান্তরিত করবেন সেইভাবে আপনি নাম্বারগুলো সাজাবেন, কোনো সমস্যা নেই। যেমন ইচ্ছা সেমন করতে পারবেন। কিন্তু ওই যে ইউআই ইউএক্স ডিজাইন যেটা বলে, ইউজার ইন্টারফেস, ব্যবহারকারী যেন বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয় সেইভাবে ডিজাইন করাটাই পারফেক্ট। এবার আমাদের এই 4 নম্বরটা কিন্তু আবার অপারেটর। তো আমাদের কি অপারেটর আছে সেটা একটু আমরা লক্ষ্য করি। তো দেখুন আমাদের মাইনাস, অর্থাৎ আমরা এখানে কিন্তু একটা মাইনাস ব্যবহার করছি, এই মাইনাসটা আমরা আবার দিয়ে দেবো এখানে। তাহলে এটা আমাদের অপারেটরে থাকবে শুধুমাত্র এখানে। আর আমাদের যেখানে সি লেখা আছে সেই জায়গাটায় আমরা শুধুমাত্র একটু চেঞ্জ করবো, তাহলেই আমাদের ওটা হয়ে যাবে। তো আমরা এখানে সরাসরি চিহ্নটাই বসাই দিচ্ছি। আর এই যে এখানে যেখানে আমরা সি লিখছিলাম যে আমাদের প্রথমটা ছিল বলে, সেখানে আমরা আমাদের চিহ্নটাই শুধুমাত্র বসাই দিই, তাহলে পরবর্তীতে হয়ে যাবে। আর এখানে কোনো লজিক আপাতত আমরা মার্ক করে রাখছি না, কারণ আমরা যেখানে গুণ এবং ভাগের কাজ করব সেখানে লজিকটা একটু বেশি খাটবে এবং ওই জেএস এর ফাংশনটা আমাদের একটু বেশি কাটাতে হবে, সেজন্য আমরা ওটা মার্ক করে রাখছি। এবার আমাদের পরপর আবার চলে আসবে কি, এই পর্যন্ত হয়ে গেল। আবার 1 2 3 এই তিনটা পরপর হলো নাম্বার। তাহলে আমরা এই পর্যন্ত এখান থেকে 1 2 3 অর্থাৎ তিনটা আবার পরপর আমরা নাম্বার দিয়ে দেব। আমরা একবারে এখান থেকে ওকে তিনটা নাম্বার দিলাম। আর এখান থেকে আমাদের চেঞ্জ করা লাগবে, যেহেতু আমরা বলছি মনে হয় 1 2 3, তাহলে আমরা এখানে 1, তারপর এখানে 1 এবং এখানে 2, এখানে 2, এখানে 3 আর এখানে 3। ওকে, তাহলে 1 2 3 আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের কি থাকলো, 1 2 3 এর পরে আমাদের প্লাস, আমরা এটা দিয়ে দিই। তো এটা আমাদের অপারেটরে থাকবে। এবার এই যে ক্লিয়ার যে লেখাটা ছিল এটা তো আমাদের সেই প্রথম লাইনের লেখা, এই লেখার জায়গাটাই আমরা আমাদের অপারেটরটা ইউজ করব। তো ইউজ করলাম। এখানেও আমরা ওই যে এরকম মাইনাসে যেমন রাখছিলাম সেমনই রেখে দিচ্ছি, এখানে আমরা কোনো মার্ক করব না। আমরা যখন ফাংশন করব তখনই আমরা এখান থেকে বুঝে ফেলবো, অর্থাৎ যোগটাই করে দেবো। এবার আমরা নিচের দিকে আসি, মানে আমাদের রান করা যেখানে আছে। তো প্লাস পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত আমাদের কমপ্লিট কিবোর্ডের।
এবার কিবোর্ডের এই পর্যন্ত যখন কমপ্লিট হলো, এখন আছে 1টা 2টা 3টা 4টা মানে এখানে, তাহলে প্রথমটা আমাদের এমটি, তারপরেরটা আমাদের নাম্বার মানে 0, তারপর আবার একটা এমটি, আবার একটা অপারেটর। তাহলে আমাদের এইভাবে চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমটা আমাদের হলো এমটি থাকবে, অর্থাৎ ওই জায়গাটা আমরা ফাঁকা রেখে দেবো। ফাঁকা রাখবো মানে ওই জায়গাটা আমাদের কোনো বাটন যদি আমরা দিতে চাই তাহলে কিন্তু সে মোবাইল ফোনের মতো দেখা যাবে। সেই কারণে আমরা যেহেতু ক্যালকুলেটর করতেছি, আমরা এখানে এমটি রেখে দিই, এমটি। এটা এমটি রেখে দিলাম। এই যে ক্লিয়ার যে লেখা আছে, এখানেও কিন্তু আমরা সেম কথাটাই লিখতে হবে, অর্থাৎ এমটি। এবার এখানে যে সি লিখছিলাম, এই সি বা অন্য কোনো জিনিস আমরা এখানে লিখবো না, কারণ আমরা এখানে দেখেছি এখানে কোনো লেখা কিন্তু নাই, কোনো অক্ষর বা কোনো বর্ণ কিন্তু আমরা এখানে রাখি নাই। এই যেহেতু রাখি নাই সেহেতু আমরা ওখানেও কোনো বর্ণটা দেব না, তাহলে আমাদের কোনো রকম মানে এখানে শো করবে না। এবার পর মনে হয় আমাদের এবার আছে মনে হয় কত, 0। এই যে মাঝখানেরটা 0 মানে আমাদের 2 নম্বরটা এখন 0 হবে, আর এটা আর অপারেটর থাকবে না, এটা হয়ে যাবে নাম্বার। ওকে, আমরা কিন্তু শর্টকাট ব্যবহার করতেছি না, মানে এখানে কিন্তু রিকমেন্ড করে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এই যে নাম্বার আপনারা কিন্তু প্রত্যেকটা লিখবেন, তারপরে প্র্যাকটিস করবেন, যেহেতু অনেকদিন করেন নাই। লিখবেন, লেখার পর দেখবেন যে আস্তে আস্তে তখন আপনি শর্টকাট ইউজ করবেন। তো এই যে নাম্বার হয়ে গেল, এই নাম্বারে যে ক্লিয়ার আছে, এই ক্লিয়ারে তো আমাদের কত দিতে হচ্ছে, এই ক্লিয়ার আছে আমাদের 0 আছে, সেই 0টা বসাই দিলাম এবং 0টা আমাদের শো করতে হবে ওখানে। এই 0টা আমরা এখানে শো করে দিলাম। আর এগুলো যেহেতু নাম্বার, এখানে আমরা ফাংশন যখন ইউজ করবো তখন একবারে সব ফাংশন যেগুলো নাম্বার আছে সব একবার আমরা দিয়ে দিতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। শুধু লজিক্যাল অপারেটর যেগুলো আছে ফাংশন, সেই অপারেটর গুলোই আমরা মূলত ফাংশনের কাজ করব। এবার আমরা পরবর্তীতে আমাদের কি আছে, পরবর্তীতে আবার একটা ফাঁকা মানে এমটি, মানে কোনো ইয়ে থাকবে না। তাহলে আমরা পরবর্তীটাই এখানে দিয়ে দিই, একই জিনিস লিখি। ওকে, এটা আমরা লিখে থুই যেন আমাদের সিএসএস করতে কোনো রকম সমস্যা হয় না। এমটি, আর এই যে এখানে যেটা আছে সেটা আমরা উঠাই দেবো, অর্থাৎ আমাদের এখানে কোনো রকম কোনো অক্ষর বা বর্ণ কিছু শো করা লাগবে না। এবার আমরা মানে লাস্টেরটায় আসি। লাস্টেরটা কিন্তু আমাদের এই যে ইকুয়াল মানে যেটা আমরা সমান সমান বলি। তো আমরা এখানে আসি, এই যে এটা কিন্তু অপারেটরে থাকবে। আর এই যে ক্লিয়ার যে লেখাটা আছে, এই ক্লিয়ার লেখাটা তার থাকার কোনো প্রয়োজন নেই, কারণ ক্লিয়ার তো আমরা একটা বাটন অলরেডি রেখেছি। তাহলে ক্লিয়ার না রেখে আমাদের যেই সেটা দিয়ে দিই। এবার হলো এখানেও আমরা একই রকম দিয়ে দিই, তাহলে এটা আমাদের শো করবে। তাহলে এই ডিপটা কিন্তু এই যে কিবোর্ডের যে ডিপ, সেই ডিপটা। তাহলে কিবোর্ডের মোটামুটি আমাদের কমপ্লিট, মানে আর মনে হয় কিছু বাকি নাই। না, বাকি নাই, একদম A to Z কিবোর্ডের সম্পূর্ণটাই কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। আর আমরা বেসিক্যালি পুরো ফরম্যাট অনুযায়ী লিখেছি। তো এই ফরম্যাট অনুযায়ী যখন আমরা লিখলাম, তখন এখন যদি আমরা কন্ট্রোল এস দিই, আর এস দিয়ে যদি আমরা দেখি যে আমাদের এই HTML-টা কি দেখায়, তাহলে দেখা যাবে যে ওইগুলো সব বিশৃঙ্খল ভাবে এদিক ওদিক আছে, যেগুলো আমরা কোন রকম সাইজ বা আমরা যেমন আউটপুট দেখছিলাম সেমন কিন্তু আমাদের নাই। দেখুন আমাদের বিষয়টা, এই যে সব বাটন আকারে তৈরি হয়েছে, এই বাটনগুলোর কোনো রকম ফাংশন কিছুই নেই। আমি যদি এখানে প্রেস করি জাস্ট একটু হোভার, মানে বাটন যেমন হয় সেমন কিন্তু ক্লিক হচ্ছে। তো এই যে টপিকসটা রয়েছে এখান থেকে এই পর্যন্ত, এইগুলোকে টোটালি এরকম সেম রূপে অথবা এর থেকে অন্যরকম ডিজাইন করে আমরা এরকম একটা পরিপূর্ণ ক্যালকুলেটরের রূপ দেব। এই ক্যালকুলেটর রূপ দিতে তাহলে এখন একটু কথা বলি সবার সাথে। ও এই যে এখানে আছি আমরা। তো ইমান আলী ভাই, এমডি ইমান আলী ভাই শুনছেন? হ্যাঁ জি ভাই বলেন। হ্যাঁ ভাই, বলছে যে আমরা যে রান করলাম, এখন আমাদের কোন স্টেপে যাওয়া উচিত? এখন আমরা এখানে সিএসএস দিয়ে এগুলোকে কিভাবে দেখাইতে চাই জি জি, এই জিনিসটা জি জি, ভেরি গুড। তাহলে আমরা এখন আমাদের কাজ হলো সিএসএস দিয়ে আমরা কিভাবে দেখাতে চাবো সেই কাজটা আগে করা। যদি একটু কথা বলি আর একটু, আমরা যদি প্রজেক্টটা এরকম করে করি যে আপনাদের এইভাবে যদি দেখাই যে জাভা স্ক্রিপ্টটা এইভাবে, যে আমরা ব্যাক স্পেস ব্যবহার করলাম, এই ব্যাক স্পেস বাটনটা কিভাবে কাজ করে সেইটা যদি শুধুমাত্র ওই ফাংশনটা এখন মনে করেন নোটপ্যাড প্লাসে লেখা যায় জাভা স্ক্রিপ্ট, কোনো সমস্যা নেই, এখানে যদি ইউজ করি তাহলে একটা ব্যাক স্পেসটা কিন্তু আমাদের ক্লিয়ার হবে। এবার আমরা যদি অন্য আরেকটা প্রজেক্ট আমাদের এরকম শুধুমাত্র ক্লিয়ার প্রয়োজন হবে, মানে শুধু ক্লিয়ার লাগবে, আমার বাটনটাই ক্লিয়ার, তাহলে আমাদের কিন্তু ওই জায়গাটাই আবার আমাদের ভুল হয়ে থাকবে। এই জন্য আমরা এমন ভাবে শিখবো যে শেখাটাই আমাদের মোটামুটি কোনো রকম মিস্টেক থাকবে না জিনিসটা। ও আমাদের এখানে
এখানে দেখুন ক্লিয়ারটা কিন্তু এখানে আছে, এখানে ক্লিয়ার থাকবে ওখানে হচ্ছে এই ওই যা তা তাই, মানে ওখানে যা দেবেন সেটা আপনি এখানে বসাবেন, তাহলে কিন্তু এটা 9 8 9 এইভাবে। এই যে এগুলো কিন্তু এমটি থাকবে, কারণ আমরা এখানে ফাঁকা রাখছি। আর যদি ফাঁকা না রাখতে না মন চায়, আপনি যদি অন্য কোনো ডিজিট বা অন্য কোনো সংখ্যা দিতে চান, তাও দিতে পারবেন, কোনো রকম সমস্যা নাই। আমাদের মূলত বুঝতে হবে আমাদের ফাংশনগুলো, যে ফাংশনগুলো আমাদের কিভাবে কাজ করতেছে। আর আপনি চাইলে ফাংশন গুলা এখানে আগে ব্যবহার করবেন না সিএসএস আগে দিবেন? অবশ্যই সিএসএস আগে দিতে হবে, নাহলে আমাদের লুকটা সুন্দর লাগবে না। আচ্ছা ঠিক আছে। অর্থাৎ আমরা যদি এখানে সিএসএস ব্যবহার করি, মনে করেন এখানে প্রেস করলাম 4, ঠিক আছে, এখন ওই যে কন্টেইনার নিয়ে এলাম, মনে আছে এই যে আমরা এখানে ডিপে যাই একটু, এই যে কন্টেইনার নিয়ে এলাম, এই কন্টেইনারের কোনো মান আমরা দিইনি, সেই কারণে আমাদের কি হয়েছে, এই যে এখান থেকে আমাদের এখানে টোটালটা এই জায়গায় আছে। এখন আমি যদি 2 প্রেস করি, 4 প্রেস করি বা 6 প্রেস করি, সেটা যে কোথায় রান হবে বা কোথায় আউটপুট দেখাবে, সেই জায়গাটা কিন্তু আমরা নিয়েছি HTML এ, কিন্তু তার একটা নির্দিষ্ট জায়গা CSS আমরা দিইনি, সেই কারণে আমাদের জিনিসগুলো এক লাইনে শো করতেছে। তো এই জিনিসটা আমরা এইভাবে নিয়ে আসবো, নিয়ে আসার পরে ফাংশনগুলো আমরা একদম A to Z বুঝতে পারবো, যে আমরা এখানে ক্লিক করে 9 এ অপারেটরটা কিভাবে কাজ করতেছে, আর কোন ফাংশনটার কারণে এই গুণ বা ভাগ বা যোগ বা বিয়োগ, আপনারা বাংলায় বলেন অথবা ইংলিশে বলেন, আমাদের মূলত কাজটা বুঝতে হলেই হবে। অর্থাৎ আমরা মূলত বুঝতে পারবো বা বুঝতে পারলেই হবে এই, যে কোন ফাংশন লিখলে আমাদের কোন কাজটা হবে। এটাই হলো মনে করেন ল্যাঙ্গুয়েজগুলো শেখার বেসিক ধাপগুলো। আর আমরা প্রথমে যেহেতু শুরু করেছি, সেহেতু খুবই নর্মাল একটা সিম্পল প্রজেক্ট, যেই প্রজেক্টটা মনে করেন প্রত্যেকটা ক্ষেত্রেই লাগে। আপনি যে কোনো জায়গায় কিন্তু এই টাইমিং প্লাস ক্যালকুলেট এই জিনিসটা আপনার লাগবেই, যে কোনো প্রজেক্টে ম্যাক্সিমাম। আপনারা কিছু থিম দেখবেন, যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করেছেন ম্যাক্সিমাম, তো ওয়ার্ডপ্রেসের ওপরে দেখবেন অনেক সময় ঘড়ি দেওয়া থাকে, ঘড়ি মানে ডেট টাইম দেওয়া থাকে। তো এই ডেট টাইমটা কিন্তু এমনি এমনি চলে আসে না, আমরা যদি এমনি এমনি ইউজ করি তাও আসবে, যদি জাভা স্ক্রিপ্ট দিয়ে ইউজ করি তাও কিন্তু আমাদের আসবে। তাহলে আমরা যেহেতু কোর্সটা মডিউল এইভাবে সাজাইছি যে প্লাগিং প্লাস থিম দুইটাই আমাদের কন্ট্রোল অনুযায়ী ফাংশনালিটি করব, তাহলে আমাদের এই বেসিক থেকে শিখলে আমার মতে পরবর্তীতে আর কোনো রকম সমস্যা হবে না, আমরা যে কোনো কিছুই আস্তে আস্তে বানাতে পারবো। এবং ফাইনালি আমরা থিম এবং প্লাগিং আপনাদেরকে বানানো শেখাবো, প্লাস আমিও দেখাবো, আপনারা বিভিন্ন রকম প্রজেক্ট করতে পারবেন, কোনো রকম আশা করি সমস্যা হবে না। আর যদি আমরা স্কিপ স্কিপ করে শিখি, তাহলে দেখা যাবে যে, আর আরেকটা বিষয়, যারা মানে এখানে আছি, আমরা 3 জন আছি না 4 জন, ওকে 4 জন আছে আমরা, এই 4 জনে মনে করেন যদি আমরা শুধু এতটুকু কপি রাখি, যে আমি যতটুকু জাভা স্ক্রিপ্ট লিখলাম আপনিও ততটুকু লিখলেন, কোনো পরিবর্তন নেই, পরিবর্ধন নেই, অর্থাৎ বাড়ালেন না কমাইলেনও না, তাহলে কিন্তু আপনার শেখাটা লিমিট থেকে গেল, যে আমি যতটুকু সিএসএস করলাম অথবা জেএস করলাম, আপনি ঠিক ততটুকুই করলেন, আর কিছুই কোনো ইনভেস্ট বা কোনো অ্যাড বা কিছু মাইনাস এগুলো কিন্তু করলেন না। তাহলে আপনার কি হবে, আপনার যখন ক্লায়েন্ট কোনো একটা প্রজেক্ট দেবে, অথবা আপনি থিম ফরেস্টে বলেন অথবা ক্লায়েন্টের বড় কোনো প্রজেক্টে ভালোভাবে কাজ করতে চাচ্ছেন, সেই সময় দেখা যাবে আপনার প্রজেক্টটা আটকে ফেলবেন। তখন আপনি কি করবেন, ফেসবুক গ্রুপে বা যে কোনো জায়গায় আপনি পোস্ট দেবেন, বিভিন্ন ফোরামে, যে ভাই আমি এই কাজটা পেয়েছি, আমার এই কাজটা কিভাবে করতে হবে। তো এই সমস্ত কাজগুলোর পরিস্থিতিতে না যাওয়ার জন্য আমরা এমনভাবে শিখবো যেন বেসিকটা আমাদের প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার থাকে, যে আমাদের কোন টপিকসটার ফাংশন করাতে গেলে কোন ফাংশনটা ইউজ করব। এই প্রজেক্ট ভিত্তিক কাজটা আমরা এই জন্য শুরু করেছি। আমরা আমাদের কোর্সে প্রায়, আমাদের কোর্স হবে 3 মাস, 3 মাসের মধ্যে ক্লাস কয়টা, আমাদের মাসে তো আমাদের কয়টা ক্লাস হবে, মাসে সপ্তাহে 3 দিন হলে মাসে কয়টা হয়, মোট ক্লাস হবে কয়টা, হিসাব আছে? 12টা হইব। 12টা, যদি আমাদের 3 মাস হয়, 3 বারং সপ্তাহে না? 36টা, জি আমাদের 3 বারং 36টা, 3 বার দেখা যাচ্ছে, 36। হ্যাঁ দেখা যাচ্ছে 40টা অথবা 30টা করলাম আমরা ক্লাস সব মিলিয়ে, হয় কিছুটা বাড়িয়ে দিলাম অথবা কিছুটা স্কিপ করে আমাদের কোর্সটা আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে 30টা অথবা 40টা যে কোর্স করব বা ক্লাস করব, এই ক্লাসে আমার ইচ্ছা আছে সর্বনিম্ন বড় বড় প্রজেক্ট আমরা 20টা দেখব, অর্থাৎ 20টা থিম আমরা পুরা ডেভেলপ করা দেখব এই জাভা স্ক্রিপ্ট দিয়েই।
তাহলে আমাদের কি হবে, আপনার যে কোনো থিমই যখন আপনি এখন তো ওয়ার্ডপ্রেসের মানে যে কোনো একটা থিম, ফ্রি থিম, সেটাকে কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি কিন্তু করে ফেলছেন। তাহলে আমরা কি করব, এমন ভাবে শিখবো যেন যে কোনো থিমটা আমরা কমপ্লিটলি করতে পারি। তাহলে এই প্রজেক্টগুলো খুবই নর্মাল। এই প্রজেক্টটা আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, সিএসএস করবেন, মানে আমি কাজ দিয়ে দেবো, যেহেতু আপনার ওয়েব ডিজাইন পারেন সেহেতু এই এইচটিএমএল সিএসএস লিখে আমরা সময় নষ্ট করবো না। আমি তো মনে করছিলাম ইমান আলী ভাই লিখে ফেলবে, আমার আর লেখা লাগবে না, প্লাস হচ্ছে আমরা পরবর্তীতে আজকে সিএসএস টা দেখে ফেলবো। সিএসএস দেখে জাভা স্ক্রিপ্ট সম্পর্কে কিছুটা বলবো, দিয়ে পরবর্তী ক্লাস আমাদের জাভা স্ক্রিপ্টের কাজটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এই গ্রুপটাই, যেখানে ওয়েব ডেভেলপমেন্ট গ্রুপ, এই গ্রুপে কিন্তু এইচটিএমএল সিএসএস বেশি একটা বোঝানো হবে না, প্লাস এগুলো খুব শর্টে শর্টে আমরা কথা বলে চলে যাব। আমরা মূলত ফোকাস দেব আমাদের যে জাভা স্ক্রিপ্ট আছে তার উপরে, যে ফাংশনগুলো কিভাবে কাজ করতেছে তার উপরে। তাহলে আজকে আমরা যে কোডটা লিখলাম, এই কোডে মনে হয় না যে কারো কোনো প্রশ্ন আছে নাকি কোনো প্রশ্ন? এগুলো তো সব ইজি। না ভাই, এটা তো এই কোনো একদম বেসিক্যালি নরমালি কোড এইচটিএমএল এর, এই এইচটিএমএল কোডে কোনো প্রশ্ন আমার মতে থাকা উচিত নাই, মানে কারোরই, যারা এখানে আছেন। আর ভাই, মাসুদুর রহমান ভাই, জি ভাইয়া। আপনার কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, কোশ্চেন বলতে কি, আসলে আমি তো সিএসএস এ ততটা পাকা না, এমনি এইচটিএমএল এ সব ট্যাগ ইউজ করতে পারি। ও যাক, আলহামদুলিল্লাহ। তাহলে তো এইচটিএমএল আজকের যে এইচটিএমএল, আজকের এইচটিএমএল কোনো নতুন কিছু দেখেছেন নাকি, না সব আগের তাই আছে, সমস্যা আছে নাকি? না না, এগুলা সবই পরিচিত। জি জি, সবই পরিচিত। এই যে বাটন ট্যাগ, এই যে বাটন ট্যাগ মনে করেন অনেক কয়টা আমাদের ক্যালকুলেটর বাটন লাগে, সেই জন্য আমরা একটু কোডটা বড়। তাছাড়া কিন্তু কাজটা আমাদের একদমই ছোট কাজ, অর্থাৎ আমাদের অনেক কোনো ফিচারওয়ালা অ্যাড নেই। শুধুমাত্র এই কাজটাই, অনেক কয়টা জেএসএস এর ফাংশন বা জেএসএস এর ফাংশনটা ব্যবহার করা হবে জাভা স্ক্রিপ্টের, সেই কারণে আমরা মনে করেন এই ক্যালকুলেটরটা ব্যবহার করেছি বা প্রথমে প্রজেক্টে নিয়েছি, এই কারণেই যে ওখানে অনেক কয়টা ফাংশন আপনাদেরকে দেখাতে পারবে এক প্রজেক্টেই। আর যদি আমরা নর্মাল একটা, দেখা যাচ্ছে অনেক সময় স্লাইডার অথবা এই পাশ দিয়ে যাবে আসবে এরকম অ্যানিমেটেড কোনো কিছু তৈরি করতাম, তাহলে আমাদের একটা, দুই থেকে তিনটা ফাংশন লিখলে কিন্তু আমাদের হয়ে যেত। সেজন্য আমরা একটু এমন ভাবে প্রজেক্টটা নিয়েছি যেন জেএস আমরা অনেকটা ব্যবহার করতে পারি, সেই উদ্দেশ্যেই। তাহলে সামনে দিন ইমান আলী ভাই, মাসুদুর রহমান ভাই এবং রাসেল হক ভাই, তিনজনই এই যে এইচটিএমএলটা, ভাইয়া, আমি তো সিএসএস তো পারি না ভাইয়া, কি করবো ওকে, সেটা? কিছুই পারা লাগবে না, আপনি জাস্ট প্র্যাকটিস করবেন, দেখবেন যে কোনোভাবে কোনো কিছু করতে পারেন কিনা। মানে সময় নিয়ে একটু বসে থাকবেন, প্লাস দেখবেন এই ট্যাগগুলো কোনটা কি কাজ করে। একটু দেখা যাচ্ছে গুগল করলেন অথবা ইউটিউবে একটু দেখলেন, বা আপনার যা আগে শিখেছেন বা আপনার একটু আইডিয়া আছে সেই সম্পর্কে নলেজ নিয়ে আপনি একটু টাইপিং করবেন। অর্থাৎ এই যে ট্যাগ গুলো আছে, সিএসএস এর প্যারামিটার গুলো আছে, এগুলো ইউজ করার জাস্ট একটু চেষ্টা করবেন। এই চেষ্টা করে যতটুকু সম্ভব ততটুকু করবেন, কোনো রকম চাপ নেই। কিন্তু ইমান আলী ভাই এবং আমাদের যে রাসেল হক ভাই, এই দুইজনের কাজ থাকবে আপনারা এটা সিএসএস কমপ্লিট করতে হবে, এরকম ভাবে দেখা যাবে। এই যে এটা আমি দরকার হয় এই পিকচারটা আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, মানে ফেসবুক গ্রুপে, আপনাদের এই গ্রুপটা আমি এই পিকচারটা দিয়ে দেবো, অথবা এই যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এই ভিডিওটার এই কমেন্টও আমি দিয়ে দিতে পারি, সমস্যা নেই, কমেন্টও দিয়ে দিতে পারবো, আবার ডিসক্রিপশন বক্সেও দিতে পারবো, মানে যেখানে সেখানে ফেসবুকে দিয়ে দেবো নি। তাহলে এইটা দেখে হুবহুব কিভাবে এই যে আমরা এই স্টেমেলটা করলাম, এই স্টেমেলটা রান করে আমাদের হয়েছে হলো এরকম, এটা এরকম থাকলে হবে না, আমাদের নিয়ে আসতে হবে এই যে এই রকমে। তো এই রকমে এই পিকচার লাগবে না, পিকচার প্রয়োজন নেই, আপনার শুধু এই যে সাদা যে হোয়াইট যে অংশটা, এই অংশের মতো কালার প্লাস অন্যান্য কিছু চেঞ্জ হলেও কোনো সমস্যা নেই। কিন্তু এই ফরম্যাট, অর্থাৎ যেই ফরম্যাটে আমরা সাজিয়েছি, এই সাজানোটা দুইজনকে দিতেই হবে। এই যে আমাদের ইমান আলী ভাই এবং রাসেল হক ভাই, এই দুইজন সিএসএস দিয়ে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, সিএসএস দিয়ে ও এরকম করার চেষ্টা করতে হবে। আর মাসুদুর রহমান ভাই, আপনি যদি, ভাই আমি স্ক্রিনশট নিয়ে নিছি। জি, তারপর আমি পিকচার দিয়ে দেবো নি, সমস্যা নেই, আমি পিকচার দিয়ে দেবো নি। আমরা তো মনে করেন ওই যে ইয়ে নাই, পেইড ফুল নাই তো, আমরা আমরা মনে করেন সবই ফ্রি দিচ্ছি, সুতরাং সবকিছুই রিসোর্স আপনারা পাবেন, এখানে কোনো স্কিপ বা কোনো কিছু আমরা ই করবো না। আমরা মনে করেন যা দেখাবো হুবহুব সেই ফাইলটা, মানে সবকিছু দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো মাসুদুর রহমান ভাই মনে হয় লাইনের সমস্যা বা উনি চলে গিয়েছে, তাহলে রাসেল হক ভাই এবং এমডি ইমান আলী ভাই, আপনারা দুইজন তো অবশ্যই পারবেন ইনশাল্লাহ, মানে সিএসএস দিয়ে আমাদের এই যে ইয়েটা। আপনিও এই, রাসেল হক ভাই আপনিও স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আমি আবার পিকচারটাও দিয়ে দেবো, সমস্যা নেই, তবে নিয়ে রাখলেও ভালো। দিয়ে দিন, আমি এখন অবস্থায় ভালো ইয়া তো এখন মানে
নিচ্ছি না, আপনি দিয়ে দিন। যে আমি পিকচার দিয়ে দেবো, সমস্যা নাই। ওই পিকচার দেখে দেখে আপনি পুরাটা আমি আজকে রাত এখনই দিয়ে দেবো। পিকচার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ওই আমাদের ওই গ্রুপ পোস্ট করে দিয়ে দেবো পিকচারটা, আপনার ওখান থেকে নিয়ে কিভাবে এইচটিএমএল করা যায় এটার এইচটিএমএল কোড গিয়ে দিয়ে দেবো নাকি আবার? এটা কি ভিডিও করেছিলেন? জি, ভিডিও করছি। ভিডিও ভিডিও ডাকে দিবেন না? সবই দিয়ে দেবো আমি, আমার কাছে রেখে তো কোনো লাভ নেই। যদি প্রয়োজন হয় আমরা তাহলে ভিডিওটা আমি কি করবো, সব মনে করেন এগুলো তো আমি সব ডিলিট করে দেবো। মানে এই যে কোডগুলো আমি যে এই যে এইসব লিখেছি এগুলো তো আমার প্রয়োজন নেই। এগুলো জাস্ট না আপনাদের না, প্রজেক্ট, তাই প্রজেক্টটা একটু পরে যখন আমরা অন্য কাজ করবো তখন এগুলো সব ডিলিট হবে। এগুলো আর প্রয়োজন নেই, যখন আবার লাগবে তখন আমরা এগুলো আবার নিয়ে নেবো এইভাবে। তাহলে তাহলে আপনি ভিডিওটা আপনি গ্রুপে পোস্ট দিলেন। ও আচ্ছা, তাহলে তাও ঠিক আছে, তাই ওখান থেকে আপনারা দেখে নিয়েন, দেখে নিয়ে একদম সিএসএস করবেন, একদম এই ইমেজটার মতো যতদূর পারেন সম্ভব ততদূর চেষ্টা করবেন। আর আমি তাহলে যদি সিএসএসটা পেরে যান তাহলে সামনের দিনে আমরা জাভা স্ক্রিপ্টটাই এর ফাংশনগুলো পুরো কাজটা আমরা দেখে ফেলবো এবং প্রশ্ন করবেন টোটালটাই, দেখবেন যে সম্ভব হবে না আর মানে কোনো অসুবিধা হবে না। এবার আমরা সেই আমার আগের প্রজেক্টে চলে আসি যে কাজ দেওয়া ছিল। এমডি মানালি ভাই আগে বলেন তাহলে। এমডি মানালি ভাই, জি ভাই। জি ওই যে টপ সেলার্স রিভিউ বলে একটা ওয়েবসাইট আমি লিংক প্লাস দিয়েছিলাম। রিভিউটা আমাকে আর একটা দিন সময় দেবেন, মানে আমি সামনে ক্লাসে দিই। ও মানে তো কিছুটা করেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই শুধু টপ বার আর এটা করেছি। একটু দেখান তাহলে, মানে একটু শেয়ার করেন, আমি একটু দেখি যে কত দূর মানে আগিয়েছেন, জাস্ট একটু দেখবো। মানে আপনার ওই স্ক্রিন শেয়ারটা দেন, দিয়ে মানে দেখি যে আপনি কেমন ভাবে আগাচ্ছেন। তারেক ভাই, জি দাঁড়ান, আমরা ইমান আলী ভাইটা দেখে নিই। আমারটা তো দেখতে পারবেন না, আজকে তো আমি তো বাসারই বাইরে আছি। ও আপনি কি অন্য ল্যাপটপ বা অন্য ডিভাইস দিয়ে লাইভে আছেন? হ্যাঁ, আপনার মোবাইলে ব্যবহার করছিলাম, মোবাইলে ধরেন মেয়াদ শেষ, মানে চার্জ শেষ। ও এখন ল্যাপটপ কিভাবে দিয়ে জয়েন করলাম। বুঝছি, সেটা তার এখানে তাহলে এটা আমরা দেখি তাহলে আপনারটা আপনি আপনি কমপ্লিট করেছেন না বাকি আছে? আমার কিছু কমপ্লিট, মানে কিছু বাকি আছে বলতে গেলে আপনার যে পোস্ট জি। ক্যাটাগরি তৈরি করা হয়েছে, এখানে পোস্ট গুলো বাকি আছে। ও পোস্টগুলো ডেমো আকারে দিয়ে দেবেন, মানে বিভিন্ন জায়গাতে কপি করে ওই পোস্ট আকারে দেবেন। দাঁড়া এটা আগে আমি দেখি। আমি সেম টু সেম ওটাই করছি আর কপি করছি, মানে ওভাবে না, তার বোঝানোর ক্ষেত্রে বা পারি বা পারবো কি আর ক্ষেত্রে আমি করছি আর কি। জি জি, এই যে ভাই তাহলে হচ্ছে হোম পেজটা হয়েছে ইমান আলী ভাইয়ের। হোম পেজ তো পোস্ট করতে খুবই মানে একটা ডিফিকাল্ট মনে হচ্ছে আমার কাছে, তাও চেষ্টার উপর আছি। এখনো কি বাকি আছে নাকি হোম পেজটা? আবার জি। আবার আপনার হোম পেজে তো আবার সবকিছুই আছে, খালি মিডিল কাজ সেকশন গুলো বাকি আছে আমার। ও আমি হোম আরেকটা বলি, পেজে এই যে হোম পেজে একটা স্লাইডার ছিল নাকি, ওইটার হোম পেজে একটা স্লাইডার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা নিয়েছেন? এখনো তো হোম পেজই করিনি, ও আমি তো বাইরের পেজটা ও হচ্ছে ও, করছি। বুঝছি বুঝছি, তাহলে আপনার একটু বাকি আছে, ওটা ওটা কমপ্লিট করেন, দেখেন যে কয়েকদিন লাগে সমস্যা নেই, মানে যে কয়দিন লাগে লাগুক আপনারা মানে কাজটা একদম পারফেক্টলি করবেন, তাহলে একটু ইয়ে হবে, আইডিয়া পাওয়া যাবে। তাহলে ইমান আলী ভাই একটু বলেন, এক্সপ্লেইন করেন যে কি করেছেন। এখানে তো ভাই একটু অ্যাডভান্স আমি ব্যবহার করেছি। জি দাঁড়ান, ইমান আলী ভাই আহ, অস- এই হ্যাঁ ভাই, শোনা যায়? জি শোনা যায়, আপনি বলেন, মানে একটু বলেন কি কি করেছেন। হ্যাঁ, আমি কেবল হেডারটা আর এই ফুটারের অংশটা জি। হচ্ছে। আমি এখনো মানে 2 দিন একটু বিজি ছিলাম, আমার স্কুলে একটু ও পরীক্ষা ও, আপনিও টিচার তাই না? বিজি। ও তাহলে তো ভালোই। সবাই টিচার নাকি? ওই ওয়েব ডিজাইন অধ্যায়ে একটা টিচার আছে, মানে ওয়েব ডিজাইন যে আমাদের গ্রুপ আছে সেখানে ইন্ডিয়ার একজন আছে, সে হচ্ছে ইয়ে টিচার। যার যাক। কারণে আমি এই জন্য হচ্ছে আপনার কাছে আরেকটা দিন সময় ছিল, মানে আমি সামনের ক্লাসে যাক সমস্যা নেই, তবে আপনার ওই কাজটাও ভালো রেখেন, আপনি যেহেতু একটা প্রফেশনে আছেন ও কাজেও কোনো ত্রুটি করার দরকার নেই, আমরা যেটা শিখছি সেটাও ত্রুটি করার দরকার নেই, সবগুলোই মিলিয়ে ঝুলিয়ে। ইনশাআল্লাহ সামনের ক্লাসে ত্রুটি হবে না, এবং যতটুকু আমি জানি পারি বুঝে আমার দিয়ে ইনশাআল্লাহ সামনের ক্লাসটাতে আপনি জি দেওয়ার যাক, চেষ্টা করবেন। একদম পুরা পারফেক্ট করবেন, মানে একদম এ টু জেড করে ফেলবেন। আর এটা কি লোকাল হোস্টে করেছেন নাকি কোন কিছু কিছু করেছেন এটা দেখি? লাইভ সার্ভারেই করেছি, কিন্তু লাইভ সার্ভার থেকে আমি ব্যাকআপ আমার দেবেন? ডাউনলোড দিয়ে জি। আপনি হোস্টে অথবা অন্য যে কোনো জায়গায় দিতে ও পারবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি তাহলে এখন প্র্যাকটিস করে একবারে পুরা পারফেক্ট করেন, করলেই হয়ে যাচ্ছে তাহলে ইমরান হচ্ছে। ভাই, জি বলেন। ইমরান ভাই, আপনি যে জি উপরে যে টপ মেনুটা নিয়েছেন, টপ মেনু যেসব পেজে আপনার যেসব নকশা বা ডিজাইন, ওই ডিজাইন গুলোকে আপনার কমপ্লিট।
টপ পেজে নকশা বলতে এই যে এইটা। ওই একদম উপরে যে মেনু। হ্যাঁ, ওগুলো তো সবগুলো আপনার ইয়ে আছে না, ডিজাইন আছে না। না, এটা তো জাস্ট আমি খালি মেনু যোগ করেছি। হ্যাঁ, এখনো মেনুর এখানে ভিতরে পেজ করতে বাকি আছে। হ্যাঁ হ্যাঁ পেজ করতে বাকি। হ্যাঁ যাক, পেজ এখনো গুলো মেলা কাজ আমি আছে, পরে জি। দেখে দেবো। যাক, আর আমার বাকি আছে ভাই, আপনার ওগুলা মানে সব হয়ে গেছে। জি। না, বুঝতে আপনি অনেক কাজ এর আগেও তো দেখছি আপনি বেশ আর আপনি এই যে ভালো ব্যস্ত কাজ ছিলেন, আর রাসেল ভাই মনে হয় ব্যস্ত ছিল না সেইভাবে। যাক, দুইজনাই ভালো কাজটা করেন, আমি করলে দেখা ব্যস্ত যাচ্ছে। ছিলাম না, কিন্তু আমি একটু ভাবতে একটু সমস্যা হচ্ছিল যে আপনার ইয়াগুলো নিয়ে, আপনার যে উপরে লোগোর সাইডে যেগুলো, এগুলো আপনার ক্যাটাগরি আকারে আমি মানে নিজে নিজে ভেবে ক্যাটাগরি সিলেক্ট করেছি ওগুলো। জি ক্যাটাগরি আন্ডারে ওই ক্যাটাগরি যতই পোস্ট আছে, জি, ওই সমস্ত, পোস্ট আমি করেছি। জি করার পরে এবং ইমেজ দিয়ে আপনার যেভাবে নকশা আছে, মানে ওখানে ক্লিক করলে যে নকশা মানে যে ডিজাইনটা শো করছে, সেম টু সেম আমি ওই ডিজাইনটা করছি। কিন্তু জি একটু জি। ভাগাতে মানে পোস্ট করতে গেলে পোস্টের যে ডিজাইন আছে, ডিজাইন গুলো আমি কিন্তু হুবহু করিনি। আসলে বোঝানোর জন্য আমি জাস্ট করেছি। জি, যাক ঠিক আছে, আমরা মানে দেখলেই বুঝতে পারবো না যে কেমন ফাইনাল। মানে আমি তো এইভাবে দেখবো না, না আপনি আমার কাছে ফাইল দেবেন, আমি পুরা খুঁটে খুঁটে মনে করেন যে পুরা A to Z ভালো করে রিভিশন দেবো, তারপরে দেখে আপনাদের জানাবো যে কার্ডটা মনে করেন যে সবচেয়ে ভালো হলো, বা কোনো ভুল থাকলে আমি আচ্ছা, তখন ওটা একটু বলবো নি। আমি শেয়ার করি বা একটু রাসেল ভাইয়ের কাছে না জানতে না না, চাচ্ছি এই যে এই এই প্রজেক্টটা সম্পর্কে কোনো শেয়ার কেয়ার করা যাবে না, মানে আমরা করবো না, ঠিক আছে? ও না, আমি হচ্ছে আপনার সাথেই আপনি মিডিয়া হিসেবে থেকেই না, হচ্ছে জানবো আর কি। অন্য অন্য প্রজেক্টে, মানে এই যে টপ সেলার রিভিউ যেটা দিছি না, এই প্রজেক্টে আমরা কেউ কারো শেয়ার করব না, একদম নিউট্রালে। অর্থাৎ আপনার যত ফর্মালিটি, যত রিসোর্স আছে আপনি সব কটা অ্যাপ্লাই করবেন, করার পরে আমাকে জমা দেবেন। রাসেল হক ভাইও যত তার নিজস্ব রিসোর্স আছে সেগুলো অ্যাপ্লাই করে তিনি জমা দেবে। এবার আমরা মনে করেন পরবর্তীতে আমি আপনার দেখিয়ে দেবো, বা আমরা এর মধ্যে থেকে প্রশ্ন আচ্ছা করব। ঠিক আছে ভাই, আমি আপনার কাছেই জানি। সেটা হলো যে এখানে যে ব্লগ পোস্ট আছে, পোস্ট জি আমরা তো আর এখানে হচ্ছে ইয়া দিয়া ইলেভেন্টরের বিভিন্ন উইজেট ড্র্যাগ এন্ড ড্রপ করে করে কি দিচ্ছি, তাই না? জি 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 তো আমরা পোস্টের মতো কি ব্লগ পেজ যোগ করে ওখানে পেজ অ্যাড করে দিয়ে পোস্ট ওখানে দেখা দিতে পারবো, যে পোস্ট হলে যাতে ওইখানে এই হয়। জি ওই জি জি। পোস্ট গুলো ডিজাইন ওইভাবে করতে হবে নাকি জাস্ট শুধু আমরা ড্র্যাগ এন্ড ড্রপ এর যে কাজগুলো আছে সব ওইভাবে করবো? আমি বলতে চাচ্ছিলাম যে এই প্রজেক্টটা সম্পর্কে আমি এখন কোনো কমেন্টই করব না, মানে মানে পুরা অফ থাকবে। মানে এই প্রজেক্টটা আপনি আমাদের দেবেন, তারপর আমি দেখে তারপর আপনাদের বলবো। মানে এখন যদি আমি আপনার যদি আমি বলি এই কথা, তাহলে আমি পরীক্ষা যদি নিলাম, মানে আমি যে টেস্ট করছি সেই টেস্টের তার কোনো মূল্য থাকলো না। আচ্ছা বিষয়টা বুঝতে পেরেছেন? মানে আমি চাচ্ছি যে আপনি আপনার মন মতন যত রিসোর্স আপনি পাবেন, আপনার মন মতো আপনি চেষ্টা করেন কত দূর আপনি আগাতে পারেন। আপনাদের মানে লেভেলটা যাচাই করার জন্যই জাস্ট আমি কিন্তু এরকম একটা প্রজেক্ট দিয়েছি, যে আপনি কোন লেভেলটায় আছেন। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয়, বা আমার কোনো প্রজেক্টের কাজ যদি আপনার দিয়ে করাই, তাহলে আমার কাজটা কোন জায়গা পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন নিজে নিজে, আমার কোনো সহযোগিতা ছাড়াই। বুঝতে পেরেছেন বিষয়টা? মানে কোনো মনে কিছু প্রদান করেন না, মানে আমি কিন্তু না বিষয়টা, না না না, এখানে ভাই মনে করবো কেন? এটা তো না, আপনার সাথে ওই জন্য জি জি জি, ভাই। অবশ্যই মানে শিকার আমাদের শিখতে হবে সেরকম কোয়ালিটিফুল ভাবে। কোনো রকম ভেজাল শিখলে কিন্তু আমাদের লস। কারণ আপনি যদি একটা হঠাৎ করে ক্লায়েন্টের কাজই পান, এখন কি আমার খুঁজে বেড়াবেন? আপনার তো নিজের কাজটা নিজের করতে হবে। আর নিজের কাজ নিজে করে যখন আপনি ক্লায়েন্টকে জমা দেবেন, তখন দেখা যাচ্ছে আপনার ভালো লাগবে, প্লাস আপনার আরো এক্সপিরিয়েন্স বাড়বে। সেই জন্য আমরা একটা এরকম লাইভ কাজ দিলাম, যে ক্লায়েন্টরা ম্যাক্সিমাম এরকম বলে দেয় যে আমার এইরকম ওয়েবসাইটের মতো একটা ওয়েবসাইট লাগবে, অথবা বলে দেয় যে আমার এইরকম ডিজাইন একটা লাগবে। তো ম্যাক্সিমাম ওয়েবসাইট যখন তৈরি করে ক্লায়েন্টরা, বিভিন্ন ওয়েবসাইটের ডেমো দেখিয়ে দেয় যে এই রকম ডিজাইনটা আমার হবে। তো আপনাদের এই দুটো কাজ দিয়েছি, যে আমাদের এই ডেমোর মতো হুবহুব যেন হয়। আপনারা কেমন করতে পারেন সেটা আমার জাস্ট একটু দেখার বিষয়, আর কিছুই নাই। তো ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই জি ইনশাল্লাহ। যাক, আপনি প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, আর ওই স্কুলের মানে আপনি মানে টিচারের ওই জিনিসগুলো একটু ফ্রি হয়ে তারপরে এগুলোই একটু সময় দিয়েন বেশি। এটা আজকে আজকে কিছু করবো, কাল করলে পরের দিন জি জি জি, তারপরে যাক সমস্যা বাকি। নেই, 2 দিন লেট হলে কোনো ব্যাপার নেই, কিন্তু কাজটা আমি চাচ্ছি যে একদম পারফেক্ট হোক, ঠিক আছে? মানে 5 দিন বা 7 দিন বা আমাদের সামনের সপ্তাহে যদি দেন, তাও আমার কোনো ব্যাপার নেই। আমার দরকার হলো একদম কাজটা যেমন আছে হুবহুব সেমন করতে পারা। যদি হুবহুব পারেন তাহলে আমি খুবই ভালো হবে আপনারও,
আমারও ভালো লাগবে আর আপনার লেভেলটা আমার যাচাই হবে। তবে কারো সহযোগিতা যেন নেবেন না, অর্থাৎ কোনো গ্রুপে বা কোনো জায়গায় যে আপনারা যেন হেল্প নেবেন না যে ভাই আমি এই কাজটা কিভাবে করব। আমি চাচ্ছি যে আপনাদের লেভেলটা যাচাই করার জন্য আপনি এখন কোন লেভেলে আছেন আর আপনাকে কোন জিনিসগুলো শিখালি আপনি একদম পুরা প্রো লেভেলে যাবেন, সেই জিনিসটা কিন্তু আমার সুবিধা হবে বোঝাতে। সেই জন্য কোনো রকম হেল্প মানুষের নেওয়ার দরকার নেই। নিজের থেকে এতদিন যা শিখেছেন, কম তোর কাজ শেখেননি, সবাই তো খুব ভালো প্রফেশনে আছেন বা প্লাস মনে করেন খুব ভালো লেভেলে আছেন সবাই। সুতরাং সেই জিনিসগুলো দিয়েই আপনি বিভিন্ন রকম রিসোর্স ঘেটে ঘেটে নিজে নিজে আপনি এটা ডিজাইন করবেন, কোনো রকম হেল্প নেবেন না কোনো মানুষের। মানে গুগলের নিতে পারেন, ইউটিউবের নিতে পারেন, কিন্তু কাউকে জিজ্ঞেস করা যাবে না যে ভাই আমি এটা কি করব, ওই পোস্টটা কিভাবে করব, এটা জিজ্ঞেস করার দরকার নেই। নিজে নিজে যতদূর পারবেন ততদূর, আর যদি নিজে পেরে যান তাহলে জানবেন আপনি খুব ভালো একটা লেভেলে আছেন। যদি আপনি নিজে নিজে এই কাজটা আমাকে করে জমা দিতে পারেন তাহলে জানবেন নিজে নিজেই আপনি খুব ভালো একটা লেভেলে আছেন। আপনাকে ক্লায়েন্ট বললেই আপনি যে কোনো ওয়েবসাইট যখন তখন করে দিতে পারবেন। যেহেতু ইমান আলী ভাই এখনো কোনো লাইভ প্রজেক্ট করেননি, অর্থাৎ ক্লায়েন্টের প্রজেক্ট করেননি, সেই জন্য এটা করেন, আপনার অনেক এক্সপিরিয়েন্স বাড়বে। অর্থাৎ অনেকটা সমস্যায় পড়বেন, সেগুলো সমাধান করার জন্য একটু ছটফট করেন, প্লাস একটু দৌড়দৌড়ি করেন গুগলে, একটু ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন যে এই আপনার। ভাই ইনশাল্লাহ, জি। রিকোয়েস্ট মানে ভুল ত্রুটি তো ধরে দিবেনই, না প্লাস অবশ্যই যাতে অবশ্যই। আহ, জি। ভালো লেভেলে যেতে পারি। না, অবশ্যই, কারণ আপনার আমাদের টার্গেটই হচ্ছে ওইটা, কারণ জি আমরা যাতে একটু আপনার সহযোগিতায় জি একটা একটা লাইফও পাই, হ্যাঁ, এবং আপনাকে যেন আজীবন আল্লাহ তাআলা মনে রাখার মতো তৌফিক দান যাক, করেন। আল্লাহ ভরসা, জি ও আল্লাহ পাকের যা ইচ্ছা তাই হবে, ওটা নিয়ে কোনো ইয়ে নেই। জি, তাহলে আপনার আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন ভাই, তাহলে আমাদের আপাতত মনে করেন আমার দেখার ওটা নেই। এবার আমরা কিছু কথা বলে আমাদের আজকের ক্লাসটা শেষ করে দেবো, অর্থাৎ অনেক বেজে গিয়েছে। তাহলে রাসেল হক ভাই, আপনি মার্কেট প্লেসে কি অর্ডার মর্ডার আসতেছে আপনার? ভাই আগ্রহ ছেড়ে দিয়েছি, কারণ এখন এদিকে ব্যস্ত আছি, তো ওদিকে তেমন ফাইবার লগইনও করছে না, কিছু করছে আপনি না। কোন দিকে ব্যস্ত এখন? ব্যস্ত বলতে যে এইদিকে ক্লাস করছি, আপনার কাজগুলো টুকটাক করছি, এটাই। ও, তারপরেও কিন্তু ওটা আপনি লগ ইন থাকতে পারেন, কারণ কখন দেখা যাচ্ছে একটা অর্ডার যদি চলে আসে সেটা কিন্তু ভালো। জাস্ট অর্ডারটা রেখে দিলেন মানে ওর দিকে থাকলেন আর এখানে ক্লাস করলেন, সমস্যা নেই তো। আর এই ক্লাসে যে প্র্যাকটিসে তো বেশিক্ষণ করা লাগবে না, হয়তো বা সর্বোচ্চ 4-5 ঘন্টা সময় দিলে আপনার ক্লিয়ার। আর রাত দিন 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আপনি সারা টাইমটা ওখানে দেন, কারণ মার্কেট প্লেসে যদি একটা ফিক্সড ক্লায়েন্ট পাওয়া যায় তাহলে কিন্তু ভালো। অর্থাৎ অনেকজন আছে ওই যে মানে আসে ক্লায়েন্ট আবার চলে যায়। যদি এরকম একটা পার্মানেন্টাল ক্লায়েন্ট পাওয়া যায় যে মনে করেন এজেন্ট হিসাবে কাজ করে, বাইরের দেশে কিন্তু, আমাদের দেশে যেমন এজেন্ট আছে, ওই দেশে কিন্তু এরকম এজেন্ট আছে। ওই এজেন্ট গুলো কি করে, আমেরিকান বা অন্য দেশগুলোর কাজগুলো তারা কালেক্ট করে, কালেক্ট করার পরে তারা মার্কেট প্লেসে বিভিন্ন ফ্রিল্যান্সার যদি করিয়ে নেয়। এখন ওই সমস্ত এজেন্ট যদি আপনি একটা পান তাহলে দেখবেন আপনার 12 মাসই কাজ চলতেছে, কারণ সেই এজেন্ট সেই আমেরিকার বা অন্য যে দেশটার হবে না কেন সেই লোকেশনে যত কাজ হয় সে কালেক্ট করবে, কালেক্ট করে আপনাকে একটার পর একটা দিতেই থাকবে। কারণ আপনি যদি গ্রাফিক্সের কাজ করতেন তাহলে, অথবা ডিজিটাল মার্কেটিং অর্থাৎ এসইওর কাজ করতেন, তাহলে কিন্তু আপনার একটা স্থায়ী মানে কন্টিনিউ একটা জব হতো যে কোনো একটা প্রজেক্টে। কিন্তু আমাদের হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এখানে কিন্তু প্রজেক্ট হবে এক পিসি, অর্থাৎ ওয়েবসাইট তৈরি করা হয়ে যাবে, আপনার সাথে ক্লায়েন্টের কথাবার্তা বন্ধ, শেষ। ওয়েবসাইট ডেলিভারি দেওয়া শেষ, আপনার কাজও শেষ। এবার যদি আপনি এমন একটা এজেন্টের সাথে লিঙ্ক করতে পারলেন, অর্থাৎ এজেন্ট পেয়ে গেলেন, যেই এজেন্ট ওই দেশের সমস্ত কাজগুলো কালেক্ট করে, কালেক্ট করে বিভিন্ন ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে নেয়, তাহলে কি হবে, ওই এজেন্টের কাছে তো অনেক কাজ জমা থাকবে। আপনি যদি ওরকম একটা এজেন্ট পেয়ে যান, মানে আমাদের আছে প্লাস আপনিও যদি একটা পান, তাহলে কি হবে, যখনই ওই এজেন্টের কাছে কাজ থাকবে আর আপনার সাথে যদি ব্যবহারটা প্লাস আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে নক করবে সে, অর্থাৎ কাজ আপনার চলতেই থাকবে প্রজেক্ট। এই জন্য ওয়েবের কাজ করতে গেলে ওই রকম মক্কেল মানে ওই রকম ক্লায়েন্ট খুঁজতে হবে, যেই ক্লায়েন্টটা শুধুমাত্র পার্সোনাল নাই, মানে ডাইরেক্ট নাই। ডাইরেক্ট করতে গেলে কিন্তু আপনি শুধু একটা ক্লায়েন্টের কাজ একটাই করে দিবেন, ওই দিনে আপনার কাজটা শেষ। সে কিন্তু আর আপনার সাথে কখনো, তার তো আর 2টা ওয়েবসাইট লাগবে না, মানে 4টা ওয়েবসাইট লাগবে না, তার তো একটাই ওয়েবসাইট লাগবে। সুতরাং একবারই আপনার সাথে সাক্ষাৎ হবে। এই জন্য এজেন্ট যদি নেওয়া যায় বা এজেন্টের সাথে লিঙ্ক করা যায়, সেই এজেন্ট কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে কাজগুলো নেবে, আর আমাদের মতো যারা এই যে কাজ করে ফ্রিল্যান্সার যারা আছে তাদের কাছ থেকে কিন্তু এভাবে করে নেবে। এই জন্য ফাইবারে থাকেন, প্লাস অন্য মার্কেট প্লেস গুলো ঘোরেন, সোশ্যাল মিডিয়া ওই যে পিন্টারেস্ট আছে, ঠিক আছে, এগুলোই লিঙ্কডইন আছে, এগুলোই বেশি বেশি সময় দেন। প্লাস আপনার যে রিলেটেড মানে আপনি কাজ করেন বা কাজ করতেছেন
করতেছেন এই রিলেটেড বিভিন্ন ফোরাম প্লাস বিভিন্ন গ্রুপ এগুলোয় জয়েন থাকেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার পরিস্থিতিটা বাড়বে। অর্থাৎ আপনার একটা আইডেন্টিফাই করতে হবে, আপনাকে যেন এক নামে চেনা যায় যে আপনি এই বিষয়ে পারদর্শী। এরকম একটা আইডেন্টিটি তৈরি করতে পারলে আমার মনে হয় কাজ পাওয়াটা কোনো ব্যাপার নাই। কিন্তু প্রথম অবস্থায় দেখা যাচ্ছে অনেক সময় শুধু ফাইবারে বসে থাকা বা অনেক বিরক্ত বা ধৈর্য হারা হয়ে যায়, সেই কারণে অনেকে ঝরে পড়ে। কিন্তু বিরক্ত বা ধৈর্য হারা হওয়ার কোনো সুযোগ নেই এখানে, যেহেতু লাইনে আমরা এই লাইনেই, সুতরাং এখান থেকেই যেহেতু অনেকে অনেক ভালো কিছু করতেছে, আপনি আমি সবাই অনেক ভালো কিছু করতে পারবো, এটা কোনো ব্যাপারই নাই ইনশাল্লাহ, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তাহলে জি, রাসেল হক ভাই এবং ইমান আলী ভাই, আপনার দুইজনে মোটামুটি প্র্যাকটিস করেন আর ওই কাজটাও করেন। আর আজকে যে কাজটা দিলাম, এই যে এইচটিএমএল দিয়ে দিলাম, এর সিএসএস টা ওই রকম লুক নিয়ে আসতে হবে। যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ, আমি আবার করাবো। করানোর পর আমরা আবার এই যে এসএস চলে যাবো, অর্থাৎ জাভা স্ক্রিপ্টটা করে ফেলবো। তখন আমরা ফাংশন গুলো খুব বেসিক ভাবে এ টু জেড বুঝে ফেলবো। তাহলে আজকে মনে হয় আর কোনো কথা থাকলে বলেন, না থাকলে আমরা মানে কথা বাড়ায় তো জি জি জি, মানে অনেক টাইম হয়ে গিয়েছে। জি এইটার উপরেই থাকি। জি 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 আবার ইনশাল্লাহ জি ও আমরা বিএসএস করে দেখলাম, আপনি শুধু জাভাস্ক্রিপ্টের যে জি ফাংশনাল জি, তাহলে সুবিধা হয়। আজকে যদি আপনি এইচটিএমএল টা লিখতে পারতেন, মানে আপনি লিখতেন, তাহলে আমি আর ওই সমস্ত কোডিং করতাম না, আপনি লিখে ফেলতেন, এবার আমি সিএসএস টা লিখতাম। মানে যে কোনো একভাবে গেলে কি হবে, আমাদের তাড়াতাড়ি শর্টে হবে কাজটা, মানে আমরা দ্রুত শিখে ফেলতে পারবো এই হিসাব করে। আর যেটা পারবেন না কোনো ব্যাপার নেই, সেটা আমি লিখবো, আমি আপনাদের বোঝাবো, কোনো সমস্যা নেই। আমরা স্লোলি করবো, কিন্তু ভেঙে ভেঙে প্রত্যেকটা টপিকস বুঝে বুঝে, নট মুখস্থ। মানে একবারে টোটাল কোড ধরে দেখা যাচ্ছে মুখস্থ করে ফেললেন, যে প্রথমে বডি, তারপর এটা, তারপর এটা, এইভাবে করে করে দেখা যাচ্ছে এই প্রজেক্টটি পারছেন। ক্লায়েন্ট বলেছে এই জায়গায় আমার মেনু থাকবে না, ওই জায়গায় থাকবে। এখন আপনার আর ক্ষমতা নেই যে আপনি ওই জায়গায় ঘুরিয়ে দেবেন, তাহলে কিন্তু ওই কাজ শিখে কোনো রকম লাভ নেই। এই জন্য নিজের হ্যান্ডেলিং করা শিখতে হবে, যে আপনি যে কোনো ভাবে যে কোনো কাজটা ঘোরাতে পারবেন, এরকম দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আজকের মতন আমরা এখানেই শেষ করি। সকলে তাহলে ভালো থাকেন ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ওকে, আল্লাহ ওয়ালাইকুম হাফেজ। আসসালাম। জি, আল্লাহ হাফেজ, ভালো থাকেন তাহলে। ওকে, আল্লাহ হাফেজ।